অথবা নিজের ডায়াবেটিস রোগী অথবা চিকিৎসক হিসেবে চিকিৎসা দিতে যে কিছু নতুন ইনফরমেশন পাওয়ার আশায় এই কয়েকটা কারণে হয়তো আপনারা আসছেন। তো আমরা ডায়াবেটিসটা আসলে এখন বর্তমানে এটা নিয়ে তো অনেক আলোচনা হচ্ছে, রিসেন্টলি এটা অনেক আগে থেকেই আলোচনা হচ্ছে, এটা একটা চিকিৎসার জন্য একটা অন্যতম টপিকস। তবে বর্তমান চিকিৎসা বিজ্ঞানে এটা নিয়ে অনেকগুলো রেভলিউশন হয়ে গেছে। হ্যাঁ, তো ডায়াবেটিসটা নিয়ে রেভলিউশন হয়ে গেছে এবং ডায়াবেটিসকে অনেক চিকিৎসকরা অনেকভাবে চিকিৎসা করছে। তো কন্ট্রোল তো আমরা আগে থেকেই শুনি, অনেক আগে থেকেই আমরা 20 বছর 30 বছর ধরে কন্ট্রোল কথাটা শুনে আসতেছি। সব ডাক্তাররাই কন্ট্রোল কথাটা বলে যে খাওয়া দাওয়া খাবেন, হাঁটাচলা করবেন, নিয়ম মাফিক করবেন। হ্যাঁ, যে ডায়েট 3D যে কথাটা বলা হয়, ডায়েট, ড্রাগ অ্যান্ড ডিসিপ্লিন। হ্যাঁ, এই কথাগুলো তো স্লোগান হিসেবে আমরা, যেহেতু ডায়াবেটিস ঘরে ঘরে সমস্যা, আমরা সবাই কম বেশি জানি। তো কিন্তু বর্তমান বিশ্বে সবসময় কিছু রেভলিউশন কিন্তু ঘটে। তো সবসময় যদি আমরা আপ টু ডেট নলেজ রাখতে চাই, হ্যাঁ, তাহলে চিকিৎসা বিজ্ঞান কিন্তু একটা গতিশীল বিজ্ঞান, যে কোনো বিজ্ঞান একটা গতিশীল বিজ্ঞান। হ্যাঁ, এটা আমি যখন পাস করছি তখন যে নলেজটা ছিল, আফটার 10 ইয়ার্স 20 ইয়ার্স, হ্যাঁ, এখন 20 বছরের বেশি হয়ে গেছে, তো আপনার এখন নলেজ আর সেই নলেজ এক নাই। ঠিক আছে, এখন চিকিৎসকদেরকেও সবসময় এই যে রিসার্চ করতে হয়, নলেজের বর্তমান যে আবিষ্কারগুলো হচ্ছে বা নতুন নতুন হাইপোথিসিস বা নতুন নতুন ক্লিনিক্যাল এক্সপেরিমেন্ট জার্নালে যেগুলো প্রকাশ পায়, হ্যাঁ, সেগুলো তো অনেকগুলো স্টাডির উপর ভিত্তি করে। তো চিকিৎসকরা এইভাবে তাদেরকে নিজেদেরকে কি বলা যায়, উৎকর্ষ সাধন করে। ঠিক আছে, ডায়াবেটিস নিয়ে অনেক গবেষণা হয়েছে, অনেক রেভলিউশনারি চিকিৎসাগুলো এখন চলে আসছে। এখন ডায়াবেটিসকে শুধু কিওর কথাটার মধ্যে, মানে শুধু ম্যানেজমেন্ট বা কন্ট্রোল কথার মধ্যে সীমাবদ্ধ নাই। এটা টাইপ 2 ডায়াবেটিস এখন কিওর পর্যায়ে চলে আসছে এবং এটা হর হামেশাই কিন্তু অনেক কিওর হচ্ছে। যদিও কোনো জিনিসই 100% কথা বলা যাবে না, কিন্তু অনেক পরিমাণ, মোর দেন 70% বা 80% স্ট্যাটিস্টিক্স তাই বলে যে কিওর করা সম্ভব। টাইপ 2 আমি কিন্তু মেনশন করছি টাইপ 2, আমি একটু পরে বলবো হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন টাইপ 1 অ্যান্ড টাইপ 2। টাইপ 3-4ও আছে, তো ওগুলো সব 2 এর আন্ডারেই চলে যাবে। তো মূল পার্থক্যটা টাইপ 1 টাইপ 2। ঠিক আছে, তো আমরা এই বিষয়টা আজকে জানবো, নতুন কি মেসেজ আছে আমাদের জন্য এবং আমরা কিভাবে চিকিৎসা করি, বা আপনারা আজকে জেনে যাবেন এবং আপনারা এইভাবে পদ্ধতিতে অ্যাপ্লাই করলে অনেকটা নিজেরাই রিকভারি করতে পারবেন। তারপরেও কিছু কিছু জিনিস চিকিৎসকের অবশ্যই সহযোগিতা লাগবে। হ্যাঁ, টোটাল কন্ট্রোল তো অনেক সময় নিজে করা যায় না। অনেক কমপ্লিকেশন থাকলে, কমপ্লিকেটেড কেস থাকলে বা দীর্ঘদিনের ডায়াবেটিস থাকলে, সাথে সিকেডি, কিডনি প্রবলেম, সাথে যদি আপনার মানে কোনো গ্যাংগ্রিন অথবা লিভার প্রবলেম অথবা ব্রেনে অ্যালজিমার্স, হ্যাঁ, বা অন্যান্য জটিলতাগুলো থাকলে তখন একটা চিকিৎসকের শরণাপন্ন থেকে আপনাকে মানে আন্ডারে থেকে আগে যেতে হবে। কিন্তু মূল ফর্মুলা আজকে যে আমরা যেটা আলোচনা করবো, মূল ফর্মুলা আমরা কি করি, ডায়াবেটিসটা কি জন্যে ঠিক হচ্ছে। তাহলে ফর্মুলা মানে ফর্মুলা তো আমি তৈরি করি নাই, ফর্মুলা হচ্ছে ওয়ার্ল্ডে ফর্মুলা অলরেডি আছে। এখানে অনেক ডাক্তার অনেক ধরনের হাইপোথিসিস দিয়েছে, কিন্তু থিসিস যদি আমি একটা দেই, কিন্তু সেটাকে যদি আমি ইমপ্লিমেন্ট করি, হ্যাঁ, মনে করেন আমি একটা ফর্মুলা বললাম, আজকে এখানে আমি একটা ফর্মুলা দাঁড়ায় সবার সামনে বলার পরে যদি আমি সেটা বাস্তবায়ন করতে পারি, হ্যাঁ, 100, 200, 500, 1000, 2000, 5000 পেশেন্টের উপরে যদি আমি এটা বাস্তবায়ন করতে পারি, তাদের রেজাল্টগুলো যদি আমি আনতে পারি, দেন আমার ফর্মুলাটা কার্যকর। ঠিক আছে, বাট ফর্মুলা আমি তৈরি করলাম, বাট এটা রেজাল্ট তৈরি করতে পারলাম না, তাহলে সেটা তো কার্যকর হবে না। তো এরকম ফর্মুলা বা হাইপোথিসিস অনেক আসে, প্রতিনিয়ত বিজ্ঞানের বিভিন্ন সাবজেক্টে আসে, কিন্তু কোনোটা সফল হয়, অনেকগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় না। তো এরকম একটি ফর্মুলা ডক্টর জেসন ফাং, আপনারা অলরেডি নাম শুনছেন। আমি এই ওনার ডায়াবেটিস কোড, হ্যাঁ, এটা একটা বেস্ট সেলার বই, অ্যামাজনে পাবেন। তো ওই বইটার আমি অনুবাদ অলরেডি 2018 সালে করছিলাম, আপনারা অনেকে সংগ্রহ করছেন, না হলে আজ করে নিতে পারেন। এটা এখানে অনেকগুলো মেসেজ পাবেন, এই কথাগুলো ওখানে সুন্দর করে বলা আছে, সাথে স্ট্যাটিস্টিক্সগুলো দেওয়া আছে। ডায়াবেটিস কীভাবে মহামারী হলো, কী কী প্রেক্ষাপট ছিল, এগুলো জানা দরকার। হ্যাঁ, কারণ আপনাদের যারা সিনিয়র মানুষ তারা দেখবেন যে 50 বছর আগে ডায়াবেটিসের এত মহামারীতে ছিল না, এখন লাস্ট 10 to 20 ইয়ার্সে যে যতটা পাচ্ছি, ইভেন যত আগে বলতো যেগুলো বয়স হলে হবে, এখন দেখা যাচ্ছে যে 10 বছরে পাচ্ছে, 20 বছরে পাচ্ছে। টাইপ 2 আগে আমরা চিকিৎসা, আমরা যখন মেডিকেলে করছি 20-30 বছরের আগে কোনো ডায়াবেটিস টাইপ 2 হইতো না, টাইপ 1 হইতো, কিন্তু এখন 20 বছরে টাইপ 2। ঠিক আছে, তো এটা কেন হচ্ছে? তাহলে এই জায়গায় তদন্ত করতে যে, এখানে রিসার্চ করতে যে, স্ট্যাটিস্টিক্স দেখতে যে অনেক ডাটাগুলো আসে সারা ওয়ার্ল্ডের, যে ডায়াবেটিসের কোন সময়টা তাদের কম ছিল এবং কখন তারা পিক করছে এবং ওই সময় তাদের খাবার দাবারের বা লাইফস্টাইলে কী কী চেঞ্জ আসছে, এই বিষয়গুলোর সাথে এটা ওতপ্রোতভাবে সম্পর্ক আছে।
আগের কালচার থেকে যখন তারা কালচার চেঞ্জ করছে, ফুড হ্যাবিট চেঞ্জ করছে, ডায়াবেটিস শুট করছে। তাহলে এটা একটা প্রবলেম। আর ডায়াবেটিসটা হচ্ছে এটা একটা মেটাবলিক ডিজিজ। হ্যাঁ, মেটাবলিক ডিজিজ মানে কি? মেটাবলিক ডিজিজ মানে হচ্ছে আমাদের শরীরে, বাংলায় যদি বলি, মেটাবলিজম হচ্ছে একটা বিপাক প্রক্রিয়া। তো বিপাক প্রক্রিয়ার মাধ্যমে আমাদের বিভিন্ন খাবারগুলো আমাদের শরীরে ব্যবহৃত হয়। স্পেশালি আমরা কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এগুলো বিপাক প্রক্রিয়া, মেটাবলিজমের মাধ্যমে এটা ভেঙে ছোট ছোট টুকরায় ভাগ হয়, তারপর সেটা শরীরে কাজে লাগে। হ্যাঁ, কার্বোহাইড্রেট ভেঙে দিন শেষে গ্লুকোজ, প্রোটিন ভেঙে দিন শেষে অ্যামাইনো অ্যাসিড, ফ্যাট ভেঙে দিন শেষে ফ্যাটি অ্যাসিড। এছাড়া লাগে আরও 3টা জিনিস, ভিটামিন, মিনারেলস অ্যান্ড ওয়াটার। এই 6টা জিনিস হচ্ছে আমাদের খাদ্য উপাদান, তাই না? তো 3টা হচ্ছে মূল ম্যাক্রোনিউট্রিয়েন্ট। ম্যাক্রো মানে বড়, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, আর মাইক্রো হচ্ছে বাকি 3টা, ভিটামিন, মিনারেল আর পানি, ওয়াটার। এখন এই টোটাল 6টা মিলে আমরা মানে টোটাল খাবার। এখন এই জায়গাটার মধ্যে তাহলে কিছু রেশিওর মধ্যে গরমিল হয়ে যাওয়ার কারণে ডায়াবেটিসটা হঠাৎ করে একটা লেভেল থেকে এসে শুট করছে। তো যখনই শুট করছে তখনই দেখতে হবে যে ওই সময়টাতে কি কি আমরা খাবারের মধ্যে, আমাদের রেশিওর মধ্যে কি কি ঝামেলা করছি, বা খাবারের মধ্যে, খাবারের কোয়ালিটিতে আমরা কি কি জায়গায় আমরা ডিস্টার্ব মানে আনছি আর কি, প্রবলেম নিজেরাই ক্রিয়েট করছি। তো মেটাবলিক ডিজিজটা হচ্ছে যখন মেটাবলিজম করতে যেয়ে বিপাকটা সঠিকভাবে করতে পারে না, তখন যে ডিজিজগুলো হয় সেগুলো মেটাবলিক ডিজিজ। এখন মেটাবলিক ডিজিজের মধ্যে কিছু কমন ডিজিজ আমরা বলি, যেমন একটা আমরা হচ্ছে যে ডায়াবেটিস। হ্যাঁ, ডায়াবেটিস স্পেশালি টাইপ টু। এছাড়া হচ্ছে আপনার কার্ডিওমেটাবলিক ডিজিজ। হ্যাঁ, এটা ব্রড হেডিংয়ে। কার্ডিওমেটাবলিক ডিজিজের মধ্যে হচ্ছে এই যে হার্টে যে এমআই বলে, হ্যাঁ, মায়োকার্ডিয়াল ইনফার্কশন, অথবা আপনার কি বলে যে ফ্যাটি হার্ট, তারপরে হচ্ছে আপনার কার্ডিওমেগালি, হ্যাঁ, এই জাতীয় প্রবলেমগুলো, বা হার্ট ব্লাড ভেসেলের মধ্যে অ্যাথেরোস্ক্লেরোসিস, এই সমস্যাগুলো। ব্রেনে যদি যাই, ব্রেনে হচ্ছে স্ট্রোক, ঠিক আছে? স্ট্রোক হচ্ছে, বা এটাকে সহজ ভাষায় বলা হয়, মেডিকেল ভাষায় সিভিডি, হ্যাঁ, সেরেব্রোভাস্কুলার ডিজিজ। তারপরে ব্রেনে আরও কিছু ডিজিজ হয়, অ্যালজিমার্স, হ্যাঁ, পার্কিনসন, এগুলো হতে হয়। লিভারে হচ্ছে কি ফ্যাটি লিভার হয়, ঠিক আছে? তারপরে হচ্ছে আপনার ওবেসিটি তো একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ওবেসিটি মানে মোটা হয়ে যাওয়া, হ্যাঁ, স্থূলতা, এইটা আমরা এখন ফেস করতেছি। তারপর আরেকটা যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে রক্তের মধ্যে কিছু প্রবলেম, যেটা হচ্ছে লিপিড প্রোফাইলে চেঞ্জ, যেমন কোলেস্টেরল বেশি, ট্রাইগ্লিসারাইড বেশি, হ্যাঁ, এটাকে বলা হয় লিপিড প্রোফাইল অ্যাবনর্মালিটি। তো এইসব জায়গায় তারপরে আরও কিছু ডিজিজ, এগুলারই রেজাল্ট হিসেবে কিডনিতে যে আঘাত করে, অন্যান্য জায়গায় যে শরীরে আঘাত করে। তাহলে এগুলোর একটা, যদি আমরা এগুলো মেটাবলিক ডিজিজ বলি, তো মেটাবলিক ডিজিজের কিছু রুট কজ আমাদের আইডেন্টিফাই হয়েছে। সেই রুট কজগুলো নিয়ে আজকে একটু আলোচনা করবো। হ্যাঁ, গাছের গোড়ার বা শিকড়ের সন্ধান করবো। তো শিকড়টা যদি আমরা জানি, আমাদের ট্রিটমেন্টের উদ্দেশ্য হচ্ছে যে শিকড়ের ট্রিটমেন্ট করা, আগাছার না। মানে উপরে ডালপালা চিকিৎসা করে আপনি ভালো করতে পারবেন না। হ্যাঁ, আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়াদৌড়ি করবেন, আজকে স্পেশালিস্ট, কালকে স্পেশালিস্ট। হ্যাঁ, কিন্তু আপনি যে শিকড়ের সন্ধানটা জানেন, রুট কজটা ফাইন্ড আউট করতে পারেন, ট্রিটমেন্ট করলে আপনি টোটাল জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তো যাই হোক, আমরা যে আলোচনাটা আজকে করব সেটা হচ্ছে ডায়াবেটিস ম্যানেজমেন্ট অ্যান্ড কিওর, স্পেশালি টাইপ 2 ডায়াবেটিস। আচ্ছা, আমরা বলেছি কি আজকে আলোচনাটা হবে ফাংশনাল মেডিসিনের আলোকে। হ্যাঁ, ফাংশনাল মেডিসিনের আলোকে। এই কথাটা অনেকের কাছে সাবজেক্টটাই নতুন, এখন এই জন্য এটা একটু বলা প্রয়োজন বলে মনে করছি যে হোয়াট ইজ ফাংশনাল মেডিসিন। হ্যাঁ, বা ওয়ার্ল্ডে আপনারা ইন্টারনেটে সার্চ দিবেন ফাংশনাল মেডিসিন, এই বিষয়ে সাবজেক্টে এখন ডাক্তারও আছে, স্পেশালি ইউরোপ আমেরিকাতে ডাক্তার অনেক চলে আসছে। ইভেন আমাদের পার্শ্ববর্তী দেশে ইন্ডিয়াতেও ফাংশনাল মেডিসিন প্র্যাকটিস হয়। তো বাংলাদেশে প্রাতিষ্ঠানিকভাবে হয় না, যেমন আমি ইন্ডিয়া থেকেই আমার ফাংশনাল মেডিসিনের কোর্সটা করছি। তো এরকম বাংলাদেশে এখনও প্রাতিষ্ঠানিকভাবে শুরু হয়নি। তো ফাংশনাল মেডিসিনটা কী আসলে? এই যে একটু আগে বললাম সহজ কথা, এখানে একটা মানে মেডিকেল ভাষা বা একটা ল্যাঙ্গুয়েজে বলা হয়েছে, সেটা হচ্ছে ফাংশনাল মেডিসিন ইজ এ রেভলিউশনারি হেলথ কেয়ার মডেল which is transforming the chronic disease prevention and management to a mark which is the need of the 21st century. এটা ক্রনিক ডিজিজ, স্পেশালি এটা ক্রনিক ডিজিজের ক্ষেত্রে ফোকাস। ক্রনিক ডিজিজকে প্রিভেনশন অ্যান্ড ম্যানেজমেন্ট, এই কথাটা কিন্তু যে কোনো ডিজিজের ক্ষেত্রেই। একটা হচ্ছে আগে থেকে আমার জ্ঞান অর্জন করে আমি বড় ঝুঁকিতে যেন পড়ার আগে থেকে সতর্ক হইতে পারি। যেমন এখন আমার গুগল ম্যাপ আছে, ম্যাপটা দেখেই তো আমি বুঝতে পারি কোথায় জ্যাম আছে, কোথায় জ্যাম নেই, তাই না? রাস্তায় যে গাড়ি চালাই তখন ম্যাপ দেখে ওই রাস্তাটা অ্যাভয়েড করে আমি অন্য রাস্তা দিয়ে যাই। তো এই টেকনোলজিটা কেন আসছে? নলেজের কারণে।
যখন স্যাটেলাইট পাঠাইছে আমার তথ্য আসছে, আমি সেই অনুযায়ী কাজ করতেছি। তো আমার বডিতেও সেই গুগল ম্যাপ আছে টোটালি, কারণ এখন মেডিকেল সায়েন্স অনেক আগে গেছে। কারণ বডিতে সব জিনিসই কিন্তু এখন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে মোটামুটি বোঝা যায় ফিজিক্যাল লেভেলে, ঠিক আছে। যদিও আমার সাইকোলজিক্যাল মাপা যায় না, ওটা স্কোরিং করে। সাইকোলজিক্যাল তো মেশিনে মাপা যায় না, আপনার রাগ কত মিলিগ্রাম পার ডিএল ওইটা মাপা যায় না, ওইটা আমাদের স্কোরিং করে, মানে কিছু কিছু ক্রাইটেরিয়া দিয়ে ওইটা দিয়ে অ্যাসেস করে। কিন্তু আমাদের বায়োলজিক্যাল যে মার্কার, আপনার চর্বি কতটুকু আছে, আপনার সুগার কতটুকু আছে, আপনার ইনসুলিন কতটুকু আছে, হরমোন কতটুকু আছে, এগুলো মাপা যায়, ঠিক আছে। তো এইটা যদি মাপা যায় এবং এগুলোকে যদি আমি ফিজিওলজি প্যাথোলজি মানে কি, ফিজিওলজি হচ্ছে যেটা সুস্থ মানুষের যেটা থাকার কথা সেটাকে মেনটেন করাটা হচ্ছে ফিজিওলজি, আর এর বাইরে চলে গেলে প্যাথোলজি। এখন ফিজিওলজিটা তো আমরা জানি, এখন ফিজিওলজিক্যাল লেভেলে যদি আমরা এইসব মার্কারগুলোকে রাখতে পারি তাহলে আমাদের শরীর ভালো থাকবে। হ্যাঁ, এটা আমাদের গাইডলাইন, এটা দেখে দেখে আমরা আগাবো, বা আমরা এটা বেশি হলে কি কমাইতে হবে না কমাইতে হবে সেটা পরের হিসাব, কিন্তু আগে আমরা বুঝতে পারবো যে আমরা কি অবস্থায় আছি। তাহলে বিজ্ঞান অনেক দূর আগে গেছে, এটা তো একটা মদ্দা কথায়। আরও গভীরে গেলে সায়েন্স অনেক দূর আগে গেছে, সেটা হচ্ছে আপনার সেলের ডিএনএ অ্যানালাইসিস করে, ক্রোমোজোম দিয়ে অ্যানালাইসিস করে। ইভেন এখন এত টেকনোলজি আবিষ্কার হয়েছে যে ক্রোমোজোম অ্যানালাইসিস করে, এবং এটাকে বলা হয় টেলোমিয়ার লেন্থ। মানে ক্রোমোজোমের শেষে দেখবেন, যারা সায়েন্সের স্টুডেন্ট আছেন, ক্রোমোজোমের শেষে একটা গিট থাকে, হ্যাঁ, টেলোমিয়ার। যেমন দড়ি যেমন পাকানো থাকে, পাকাইতে 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 সবার শেষে যে একটা গিট দিয়ে হয়, নাহলে কিন্তু দড়ি ফেসে যাবে, হ্যাঁ, পুরো ফেসে যাবে দড়িটা, তাই না। এখন ক্রোমোজোমের মধ্যেও মানে ডিএনএ থেকে প্রথমে তো ছোট অংশ জিন, তারপরে একটু বড় হলে ডিএনএটাকে যখন অনেক কয়েলিং হতে বড় হয় তখন একটা ক্রোমোজোম, তখন এটা ক্রোমোজোম হিসেবে এইভাবে গিট পাকানো আমাদের কোষের মধ্যে থাকে, ঠিক আছে। এখন সবার শেষে যে গিটটা থাকে তার নাম হচ্ছে টেলোমিয়ার। এখন টেলোমিয়ারের পরেও একটু লেন্থ থাকে, গিটের শেষে একটু লেন্থ থাকে। এখন যত বয়স বাড়ে এই টেলোমিয়ারটা শেষের দিকে আগাইতে থাকে, ঠিক আছে। তো এখন যখন আপনার লেন্থটা যত কমে যাবে আপনার কিন্তু আয়ুষ্কাল শেষ, বুঝতে পারছেন। এটা মানে লেন্থটা পার হয়ে যাওয়া মানে ফেসে যাওয়া মানে আপনার শেষ। তাহলে ওই লেন্থটা মেপেও এখন মানুষকে বলে দেওয়া যায় যে তার আয়ুষ্কাল মোটামুটি কত। বিষয়টা কিন্তু বিজ্ঞান আলোকে বলতেছে, এখানে ধর্ম আনার দরকার নেই যে এখানে কি হয়তো সৃষ্টিকর্তার পার্ট নিয়ে নিতেছে যে কয়দিন বাঁচবে সে আগে বলে ফেলছে, না। এটা ওই লেন্থ এবং আলটিমেটলি তার আউটকাম কম বেশি হয়, কিন্তু মোটামুটি একটা ভালো পাওয়া যায়, প্রেডিকশন পাওয়া যায়। এবং এই লেন্থটাও কমে যায় অনেক ডিজিজে, যত অসুস্থতা মানুষ ভুগতে থাকে। কারণ আল্লাহ তাআলা তো বিজ্ঞানের বাইরে কিছু তৈরি করতে করেনি, আমাদের বিজ্ঞান যতটুকু আগাচ্ছে আমরা ততটুকু বুঝতে পারতেছি, ঠিক আছে। তো এটা নিয়ে ওইভাবে আমি করতে যাচ্ছি না, কিন্তু বলতেছি যে বিজ্ঞান অনেক দূর আগে গেছে, প্রত্যেকটা জিনিসকে মেজার করা যায়। এখন আমরা যতটুকু আমাদের ক্যাপাসিটি বা সামর্থ্যের মধ্যে করতে পারি, কিন্তু ইউরোপ আমেরিকা এগুলো অনেক 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 মাইক্রো লেভেল ওরা টেস্ট করে। যাই হোক, আমরা তাহলে ফাংশনাল মেডিসিনটা হচ্ছে ক্রনিক ডিজিজ প্রিভেনশন এবং ম্যানেজমেন্টের জন্য এটা করা হয়। এবং এটা কি, দিস হেলথ কেয়ার অ্যাপ্রোচ ইজ প্রাইমারিলি বেসড অন ফাইন্ডিং দ্য আন্ডারলাইং কজ অফ দ্য ক্রনিক ডিজিজ। মানে এই ফাংশনাল মেডিসিনে যত আলোচনা, যত পড়াশোনা, যত কিছু সবই ওই গাছের শিকড়ের সন্ধান করা। রোগটা যদি গাছ হয়, এই গাছের শিকড়ের সন্ধান করার জন্য এই পড়াশোনা, আলোচনা, চিন্তা ভাবনা সব কিছু, এটি ফাংশনাল মেডিসিন। হ্যাঁ, সো ফাংশনাল মেডিসিনের আওতার মধ্যে এভরিথিং আসবে। আগে হচ্ছে আমার কজটা বাই করতে হবে, তারপরে আপনি অ্যাপ্রোচ ঠিক করবেন। অ্যাপ্রোচ আপনি অনেকগুলো, একটা অঙ্কের অনেক সমাধান থাকে, আমি বলছি একটা অঙ্কের অনেক সমাধান, একটা গন্তব্যে যাওয়ার অনেক রাস্তা, কিন্তু গন্তব্যটা ঠিক করতে হবে, প্রবলেমটা আইডেন্টিফাই করতে হবে, তারপরে আপনি পলিসি মেক করবেন। ডাক্তাররা তাদের রোগীর স্ট্যাটাস অনুযায়ী পলিসি ঠিক করবে, তাকে কিভাবে চিকিৎসায় যাবে। কিন্তু নলেজটা কি, পড়াশোনার বা নলেজ উদ্দেশ্য কি, ফাইন্ড আউট দ্য রুট কজ, কারণটা বের করা, তারপরে আপনি সিদ্ধান্ত অনেকভাবে আগানো যাবে, ঠিক আছে। তো এটি ফাংশনাল মেডিসিন। তো এটা যেমন আমাদের বর্তমান সময়ে আমরা কি করি, উই আর লিভিং ইন এ ওয়ার্ল্ড হুইচ ইজ কনস্ট্যান্টলি সাবজেক্টিং আস টু দ্য টক্সিক ওভারলোড অ্যান্ড স্ট্রেস which are causing multifold health problems such as nutritional deficiency, imbalance of hormone, damaged gut microbiome, etc. মানে আমরা এমন একটা সমাজে বাস করতেছি এবং এটা বর্তমানে একটা ওভারওয়েলমিং সিচুয়েশন যে টক্সিক ওভারলোড। দ্যাট মিনস আমরা সকাল থেকে, আপনি চিন্তা করেন আজকে যা খেয়ে আসছেন, সকাল থেকে আপনি এখন পর্যন্ত যে খেয়ে আসছেন সেই খাবারের মধ্যে কতগুলো মেটাল, হেভি মেটাল আসছে, আমরা তো চেক করে নিই। আপনি সেটা ভাত খেলেন, সেই ভাতটাতে যদি মাইক্রো লেভেল অ্যানালাইসিস করি যে ধানটা আসলো, সেই ধানটা চাষ হলো কীভাবে, সেই চাষের সময় স্প্রে করছে কি, হ্যাঁ, সেই চাষের সময় কতটুকু এটা অর্গানিক ছিল, তারপরে মাটিতে হেভি মেটাল ছিল কিনা, তো সেটা গাছে আসছে, সেই হেভি মেটাল আমার শরীরে আসছে, ঠিক আছে। তো এইভাবে একটা বিষয়। তারপরে আমরা প্লাস্টিকের এসে খেলাম, সেখান থেকে আমার টক্সিক প্রোডাক্টগুলো আসলো।
আমরা ফ্রুটস ভেজিটেবল থেকে আসলো কীটনাশক স্প্রে করি, হয়তো রাতের বেলা গতকাল বিকালবেলা কৃষক স্প্রে করছে, রাতের বেলা কারণ বাজারে পৌঁছেছে, পরের দিন আমি আমার প্লেটে চলে আসছে। তো স্প্রেটা তো 3-4 দিন আগে স্প্রে করার কথা ছিল, ন্যূনতম স্প্রের গায়েও লেখা থাকে, তো ওইগুলো মানা হয়নি, আর আমরা চেক করার সুযোগ নেই। তো এরকমভাবে চারিদিকে আপনি যেখানে তাকাবেন একটা টক্সিক এনভায়রনমেন্টের মধ্যে আমরা আছি, সেটা খাবার হোক, সেটা মানে আমাদের ব্যবহার্য বিষয়গুলো হোক। তো এবং আরেকটা বিষয় হচ্ছে স্ট্রেস। আমরা মডার্ন লাইফে যতটুকু আছি বাস করতেছি, সেটা কন্টিনিউয়াস বিভিন্ন স্ট্রেসের মধ্যে আছি। স্ট্রেস কি? স্ট্রেস হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রেশার আপন দ্য বডি, লাইক আপনি এটা মেন্টাল হতে পারে, এটা ফিজিক্যাল হতে পারে। এই স্ট্রেসটা অলওয়েজ আমাকে কর্টিসল লেভেল বাড়িয়ে দিচ্ছে এবং আমাকে সমস্যাগুলো আরও বাড়াচ্ছে। তো এটা একটা অন্যতম কারণ, টক্সিক ওভারলোড এবং স্ট্রেস। আর নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি। তো নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি আমাদের যে খাবারের যে ভ্যালু, ফুড ভ্যালু, ঠিক আছে? এখন আপনি হিপোক্রেটসে বা এসের কথা আছে, আমরা যা খাই তা নিয়ে আমরা, তাই না? তো এখন আমরা যেটা খাচ্ছি সেটার যদি কোয়ালিটি খুব খারাপ হয়, ঠিক আছে, এবং আমরা যদি খুব ভালো কিছু আশা করি, এটা তো আসলে বোকামি হবে। আপনার মানে যেরকম ইনপুট দিবেন সেটাই তো আউটপুট হয়ে বেরিয়ে আসবে। এটা তো বডি তো অন্য কিছু থেকে মানে তৈরি করতে পারবে না, তার তো কাঁচামাল লাগবে। আপনার ফুড যদি আপনার কোয়ালিটি ফুড না হয়, আগে ফুড কোয়ালিটি চিনতে হবে, তারপর ফুড কোয়ালিটি গ্রহণ করতে হবে। তো নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি যদি কন্টিনিউয়াস একই টাইপের খাবার খাচ্ছি, একই রকম ফুড নিউট্রিশন বেশি হয়ে যাচ্ছে আর আরেকটা নিউট্রিশন কম হয়ে যাচ্ছে, তাহলে এই সমস্যাগুলো একটা বড় প্রবলেম। তো এটা রুট কজ, এটাকে ফাইন্ড আউট করতে হবে। ইমব্যালেন্স অফ হরমোন, এটা আরেকটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। ফাংশনাল মেডিসিন এই বিষয়গুলো দেখা হয়, সেটা হচ্ছে বয়স বাড়ার সাথে সাথে বা জীবনের বিভিন্ন পর্যায়ে হরমোনের একটা চেঞ্জ আসে। যেমন মহিলাদের ক্ষেত্রে চেঞ্জগুলো বেশি বোঝা যায় যখন তারা পিউবার্টিতে যায়, তখন তাদের একটা মাসিক শুরু হয়ে যায়, হ্যাঁ, তখন কি ইস্ট্রোজেন প্রজেস্টেরন একরকম হরমোন ফাংশন শুরু হয়ে যায়, ওভারি ফাংশনিং শুরু হয়ে যায়, তারপর সেটা কন্টিনিউস হইতে হইতে আপ টু মেনোপজ পর্যন্ত যায়। মেনোপজে যে আবার স্টপ হয়ে যায়, আবার ওই সময় পেরুমেনোপজাল একটা সিমটমের হরমোনাল আপ ডাউন হয়, তারপর তারা আরেকটা পর্যায়ে প্রবেশ করে। তো এটা হয়। পুরুষের ক্ষেত্রে কি হয়? পুরুষের ক্ষেত্রে টেস্টোস্টেরনগুলো কমা শুরু করে বয়স বাড়ার সাথে সাথে, 30-এর পর থেকে কমা শুরু করে। এটা কিন্তু ওভারঅল সবার জন্য এক কথা বলা যাবে না। আপনার নিউট্রিশনাল স্ট্যাটাস, আপনার লাইফস্টাইল, আপনার খাবার দাবার, আপনার ব্যায়াম, আপনার স্ট্রেস, এগুলোর উপর ডিপেন্ড করে কেউ আগে বার্ধক্যে চলে যায়, কেউ ইয়াং থাকে, তাই না? কিন্তু অ্যাভারেজ কথাগুলো মানে হচ্ছে অ্যাভারেজ, অ্যাপ্রক্সিমেটলি, ল্যাঙ্গুয়েজটা এরকম হচ্ছে, মানে একদম অ্যাপ্রক্সিমেটলি সবার জন্য এক কথা বলে দেওয়া যাবে। এটা অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। সো আপনার এই হরমোনাল যখন আপনার ডিক্লাইন করতেছে, হরমোনালগুলো যখন কমে যাচ্ছে, তখন একটা মানুষ দেখা যাচ্ছে বিভিন্ন অসুস্থতা মানে আক্রান্ত হচ্ছে। তো এই হরমোনাল ইমব্যালেন্সটাও আছে কিনা সেটাও দেখতে হবে। তাহলে আমাদের কী কী জিনিস দেখতে হবে? ফাংশনাল মেডিসিন আমরা দেখি তার শরীরে হেভি মেটালের উপস্থিতি বা তার টক্সিক লোড আছে কিনা, তার স্ট্রেস কেমন, তার হরমোনাল ইমব্যালেন্স কী অবস্থায় আছে, তার খাবারের কোয়ালিটি কেমন আছে, নিউট্রিশনাল ভ্যালু কেমন আছে, ঠিক আছে? আর আরেকটা ইম্পর্টেন্ট, যেটা এটা নিয়ে আরেক খুব ভালো রিসার্চ চলতেছে সারা ওয়ার্ল্ডে, এবং এটা নিয়ে অনেক অনেক মানে হাইপোথিসিস আসছে, সেটা হচ্ছে গাট মাইক্রোবিওম। মানে মাইক্রোবিওম মানে ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, মানে মাইক্রোবায়োলজিক্যাল যে অর্গানিজমগুলো, সেটা আমার গাট মানে যেটা আমাদের স্মল ইন্টেস্টাইন এবং লার্জ ইন্টেস্টাইন, ক্ষুদ্রান্ত বৃহদান্তের মধ্যে যে ব্যাকটেরিয়া থাকে, সেই ব্যাকটেরিয়ার সাথে আমার শরীরের ক্রনিক ডিজিজের একটা গুড রিলেশন, হ্যাঁ, ভালো একটা রিলেশন এটা পাওয়া গেছে, এবং এটা নিয়ে অনেক বই পুস্তক লেখা হয়েছে। তো এটা অনেক সায়েন্টিস্ট অনেকে ব্যাখ্যা করছেন। তবে এটাকে বলা হয় সেকেন্ড ব্রেন। সেকেন্ড ব্রেন, যেমন এটার একটা হাইপোথিসিস হচ্ছে, যেমন যদি আমার পেটে খারাপ ব্যাকটেরিয়াগুলো গ্রো করে, তাহলে সে কী করবে? সে খারাপ নিউরোট্রান্সমিটারগুলো রিলিজ করবে, এবং তখন আমার ব্রেন, তখন ওই রক্তের মাধ্যমে নিউরোট্রান্সমিটারগুলো ব্রেনে যাবে, তখন খারাপ জিনিস খাবার প্রতি আমার একটা আগ্রহ তৈরি হবে, ঠিক আছে? আলটিমেটলি ব্যাকটেরিয়াগুলো আমাকে দিয়ে খাওয়াই নিচ্ছে, হ্যাঁ, দে আর ভেরি মাচ ইন্টেলিজেন্ট, হ্যাঁ, এটা ইন্টেলিজেন্ট, এবং এই জন্যে গুড ব্যাকটেরিয়াকে কালচার করতে হয়। গুড ব্যাকটেরিয়া যত কালচার হবে, তখন তারা গুড সিগন্যাল পাঠাবে, গুড নিউরোট্রান্সমিটার পাঠাবে, ব্রেনে যাবে, তখন আমি ভালো জিনিস খাবো। আর ব্যাড ব্যাকটেরিয়া যত গ্রো করবে, তখন একটা ভিসিয়াস সাইকেলের মতো আপনাকে খারাপ জিনিসের প্রতি ট্রিগারিং করবে। আপনি খারাপ জিনিস মানে কি, যেটা নট হেলদি ফর বডি, সেটা আমরা খাবো। তো এই জন্যে আমাদের গুড ব্যাকটেরিয়া ইম্পর্টেন্ট। তাহলে আমাদের সুস্থ থাকতে গেলে এই কয়েকটা জায়গায় হাত দিতে হবে, ঠিক আছে? তো এগুলোই হচ্ছে ফাংশনাল মেডিসিন আলোচনা করে, ফাংশনাল মেডিসিনের লক্ষ্য, ঠিক আছে? উপায় অনেকগুলো আছে, উপায় আমরা পরে আলোচনা করব, ঠিক আছে? তো আমাদের আগে মূল কথা হচ্ছে প্রবলেমটাকে আইডেন্টিফাই করা। প্রবলেম যদি আইডেন্টিফাই করতে পারেন, আপনি সমাধান আপনি বের করতে পারবেন। আপনি ইন্টারনেট ঘেটে হোক, আরেকজনের কাছে যে হোক, 10 জনের কাছে যে হোক, আপনি কিন্তু প্রবলেমটা ধরা দিতে পারবেন। ডাক্তারের কাছে মানুষ যায় কেন? পয়সা দিয়ে ভিজিট দেয় কেন? টু ফাইন্ড আউট দ্য কজ। সমাধান সেকেন্ড ইস্যু।
সমাধান আপনি হয়তো আপনি একটা সমাধান একটা সার্চ করলে একটা সমাধান পাবেনই তো, পরে আপনার আরো 2 3 4 10 জায়গায় 10 ডাক্তার দেখাবেন, আত্মীয় স্বজন সবাই ডাক্তার আছে, সমস্যা নেই, এটা কোনো বিষয় না। কিন্তু ডাক্তারের যোগ্যতা সেটাই, তার পড়াশোনার উদ্দেশ্য সেটাই, সেটা হচ্ছে কজটা বাই করা, রুট কজটাকে ফাইন্ড আউট করা, ঠিক আছে, শিকড়টা আপনি চিনাই দেওয়া যে প্রবলেমটা এখানে, আপনাকে এই জায়গাটা ঠিক করতে হবে। এটি হচ্ছে একটা গুড ডক্টরের তার বৈশিষ্ট্য। আচ্ছা, এখন all these in turn raise our inflammatory marker and therefore chronic disease symptom setting। যাই হোক, তো এই বিষয়গুলোতে কারণে মানে উপরে যে বিষয়গুলো বলা হলো সেগুলোর যে কোনো ক্রনিক ডিজিজে আপনার ব্যাকগ্রাউন্ডে দেখবেন এই বিষয়গুলো আছে। এটা কিন্তু কমন ফর্মুলা ফর এভরি ক্রনিক ডিজিজ, ঠিক আছে। তো এই ক্রনিক ডিজিজে যখন দেখবেন তখন দেখা যাবে যে এই প্রবলেমগুলো থাকলে আমাদের কিছু ইনফ্লামেটরি মার্কার বেড়ে যায়। মার্কার মানে কি? মার্কার মানে রক্তের কিছু কেমিক্যাল প্রপার্টি, ঠিক আছে, যেগুলো আমরা দেখি। যেমন সিবিসি করলে আমরা দেখি যে নিউট্রোফিল দেখি, আমরা ইএসআর দেখি, আমরা সিআরপি দেখি, হ্যাঁ, এরকম ব্লাডের অন্যান্য এনজাইম টেস্ট করি, আমরা লিভারের যে কোলেস্টেরল দেখি, এগুলো বিভিন্ন জিনিস মার্কার, হ্যাঁ। তো এই মার্কারগুলো দেখে দেখে আমরা বুঝি যে শরীর কি অবস্থা, কেমন চলতেছে, আমার শরীরের যে মেশিনটা সেটা কেমন চলতেছে। তো এগুলো আমাদেরকে দেখতে হবে এবং সেটাকে নর্মাল ফিজিওলজি লেভেলে নিয়ে আসতে হবে। আচ্ছা, যাক, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ডায়াবেটিস। আমরা ফাংশনাল মেডিসিনের অন্যান্য বিষয়গুলো নিয়ে আমরা ইনশাল্লাহ পরবর্তীতে আলোচনা করব, বিকজ এই বিষয়গুলো আসলে আমাদের বেঁচে থাকার জন্য জানা দরকার। তো ডায়াবেটিসটা তাত্ত্বিক ভাষায় যেটা বলা হয়, সোজা কথা হচ্ছে ডায়াবেটিসটা হচ্ছে হাইপারগ্লাইসেমিয়া। হাইপার মানে বেশি, গ্লাইসেমিয়া মানে রক্তে গ্লুকোজ বেশি। কেন? কারণ দুইটা কারণে এখানে। এক হচ্ছে অ্যাবসলিউট অর রিলেটিভ ল্যাক অফ ইনসুলিন, হয় একদম ইনসুলিন বডি থেকে তৈরি হচ্ছে না, এটা হতে পারে, অথবা রিলেটিভ মানে আছে বাট কাজ করতেছে না, রিলেটিভ, হ্যাঁ। তো এটা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স অর টু সেলুলার রেজিস্ট্যান্স টু ইনসুলিন, অথবা ইনসুলিন আছে, ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে গেছে। তো এই বিষয়গুলো, এইটার কারণে রক্তে গ্লুকোজ বেড়ে যায়। তো ডায়াবেটিসের সংজ্ঞাটা কি? ডায়াবেটিস হচ্ছে এটা হাইপারগ্লাইসেমিয়া ডিউ টু, কেন হয় ইনসুলিন নাই, অ্যাবসলিউট নাই মানে অ্যাবসেন্ট অফ মানে অ্যাবসলিউটলি নাই, অথবা রিলেটিভ ল্যাক, অথবা আছে কিন্তু কাজ করতে পারতেছে না, অথবা ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে গেছে। আচ্ছা, এখন মেজর ক্লাসিফিকেশনের মধ্যে দুইটা ভাগে ভাগ করছে, টাইপ 1 টাইপ 2, এছাড়া টাইপ 3 টাইপ 4 আছে। প্রেগনেন্সিতে যেমন জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস বলে, ওগুলো সব টাইপ 2 এর মধ্যে। এজন্য মূল ভাগটা দুইটা, টাইপ 1 টাইপ 2। এখন টাইপ 1 টাইপ 2 একটু আমি ছবি আগে দেখাই দিই যে টাইপ 1 টাইপ 2টা আসলে কি, কোথায় পার্থক্য। আচ্ছা, এখানে কয়েকটা ইম্পর্টেন্ট অর্গান আমাদের আছে শরীরে। একটা হচ্ছে, হ্যাঁ, ওকে। সো আমরা এই জায়গাটা একটু দেখি, হ্যাঁ, আমি এখানে পার্থক্যটা টাইপ 1 টাইপ 2 পার্থক্য বুঝবেন। আমাদের সাধারণত আমরা যখন খাবার খাই, আমরা সাপোজ কার্বোহাইড্রেটটা তো বেশি খাওয়া হয়, তো কার্বোহাইড্রেট খেলাম অথবা অন্যান্য খাবার খেলাম, তো কার্বোহাইড্রেটটা দিন শেষে ভাঙে, শরীরে ভেঙে ভেঙে গ্লুকোজে কনভার্ট হয়। তো কনভার্ট হওয়ার পরে ওই কার্বোহাইড্রেটটা গ্লুকোজ হওয়ার পরে সেটা গ্লুকোজ কি হয়, রক্তে চলে আসে, হ্যাঁ। এটা ব্লাড ভেসেল, রক্ত তো সারা শরীরের নেটওয়ার্কের মতো আছে, শিরা উপশিরা, হ্যাঁ, শিরা ধমনী যেটি বলি। তো রক্তনালীর মধ্যে চলে আসে, আসার পরে এই গ্লুকোজটা কি করে, এখানে ঘোরাঘুরি করতেছে ব্লাড ভেসেল, ঠিক আছে। আমি এখানে আরেকটা এক্সাম্পল দিব, এখানে আরেকটু পরে, এটা একটু এই জায়গাটা বোঝার চেষ্টা করেন, তাহলে আজকে ফর্মুলাটা বুঝতে পারবেন। ব্লাড ভেসেলের মধ্যে গ্লুকোজ চলে আসতেছে, আমরা খাচ্ছি, গ্লুকোজ আসছে। আচ্ছা, এখন কি করতে হবে, গ্লুকোজ তো রক্তের মধ্যে থাকলে হবে না, গ্লুকোজ তো একটা এনার্জি সোর্স, তাই না।
তো গ্লুকোজটাকে কোথায় যেতে হবে? আলটিমেটলি কোষের মধ্যে ঢুকে কোষের মধ্যে ঢুকলে সেটা এটাকে বার্ন আউট করে এটিপি তৈরি করবে। হ্যাঁ, তো আলটিমেটলি দিন শেষে আমাদের এটিপি দরকার। এটিপি ছাড়া আমার চলবে না। যেমন আমাদের টাকা ছাড়া যেমন আমরা চলি না, কোষও কিন্তু এটিপি ছাড়া চলে না। তাহলে শরীরের মুদ্রা হচ্ছে এটিপি। তো আমাদের এই গ্লুকোজ, কার্বোহাইড্রেট, ফ্যাট মানে যেটি খাই আলটিমেটলি এটা আমি পরে দেখাবো, এটা এটিপি তৈরি করতে হয়। এখন গ্লুকোজ হচ্ছে আমার এই ভিতরে ঢুকে এটিপি তৈরি করবে। এখন এইটা যে ঢুকবে এটা তো এমনি ঢুকতে পারে না। ঢোকার জন্য কি করতে হবে? ইনসুলিন লাগে। ঠিক আছে, যখনই আপনি খাচ্ছেন, খেয়ে রক্তে গ্লুকোজ বেড়ে গেল, তখনই আপনার এই যে প্যানক্রিয়াস যেটা অগ্নাশয় আছে সে কি করবে? এর মধ্যে বিশেষ ধরনের সেল আছে যেটাকে বলা হয় আইলেট অফ ল্যাঙ্গারহ্যান্স সেল। ওই সেলের মধ্যে আলফা, বিটা, ডেল্টা সেল আছে। ওই বিটা সেল থেকে তৈরি হয় ইনসুলিন। তো গ্লুকোজটাকে নিউট্রালাইজ করার জন্য তখন বিটা সেল কি করে? এখান থেকে গ্লুকোজ ইনসুলিনটা রিলিজ করে। ইনসুলিনটা তখন ব্লাডে চলে আসে, এসে ব্লাড থেকে আবার সে কোষে চলে আসে। কোষে এসে এই যে এটা হচ্ছে রিসেপ্টর, ঠিক আছে, আর দিয়ে মানে রিসেপ্টর যেখানে বসে। হ্যাঁ, আর এটা হচ্ছে ইনসুলিন। তো ইনসুলিনটা এসে যখনই রিসেপ্টরের সাথে যখনই লাগে তখনই কি হয়? ইনসুলিনটা হচ্ছে চাবি, এটা হচ্ছে তালা, ধরেন এটা। তো লাগার পরে এই গেট আছে এখানে, গেট, হ্যাঁ, এই গেটগুলো খুলে যায়। এই গেট দিয়ে তখন এই গ্লুকোজগুলো সেলের মধ্যে এন্ট্রি করে। বুঝতে পারছেন? যখনই রিসেপ্টরের সাথে ইনসুলিন লাগবে তখনই গেট ওপেন হবে, গ্লুকোজ এন্ট্রি করবে। এন্ট্রি করার পর গ্লুকোজ তখন বার্ন আউট হয়ে এটিপি তৈরি করবে। এখন যদি আমার ইনসুলিনটা ঠিকমতো না কাজ করে, হ্যাঁ, সেটা যদি ইনসুলিনটা কোনো কারণে মনে করেন চাবির দাঁত ভেঙে গেছে, তালার মধ্যে যে ঘোরাচ্ছে আর তালা খুলতেছে না, তখন দেখা যাচ্ছে গ্লুকোজ আর এন্ট্রি করতে পারতেছে না। হ্যাঁ, তো এইটা একটা বিষয়। তো এটা হচ্ছে টাইপ 2। হ্যাঁ, আর টাইপ 1টা কি? টাইপ 1টা হচ্ছে মানে এটা ডায়াবেটিস। তো এটা যখন ঢুকবে অতিরিক্ত, যখনই গ্লুকোজ মানে রেজিস্ট্যান্স হয়ে যাবে এখানে, তখনই এটা টাইপ 2 ডায়াবেটিস হবে। তো এটা নিয়ে আমি একটু পরে আলোচনা করবো, বর্তমান ব্যাখ্যা এবং মানে প্রচলিত ব্যাখ্যা এবং বর্তমান যে আমরা রেগুলেশনের যে ব্যাখ্যা, যে ব্যাখ্যাটা না জানলে আপনি চিকিৎসা করতে পারবেন না, সেটা আমি একটু পরে বলতেছি। কিন্তু টাইপ 2 হচ্ছে এইটাই, হ্যাঁ, যে ইনসুলিনটা উৎপাদন হচ্ছে বাট এখানে যে ঝামেলা হচ্ছে, হ্যাঁ, ঝামেলা হচ্ছে এতটুকু, ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে। রেজিস্ট্যান্সের ব্যাখ্যাটা আমি একটু পরে দিচ্ছি। হ্যাঁ, দুই রকম ব্যাখ্যা আছে, একটা হচ্ছে প্রচলিত মেডিকেল ব্যাখ্যা আর একটা হচ্ছে রেগুলেশনের ব্যাখ্যা। তো এটা টাইপ 2। আর টাইপ 1টা কি? যদি কোনো কারণে এই বিটা সেল, হ্যাঁ, মনে করেন অটোইমিউন ডিজিজ হতে পারে, অথবা সার্জারি করে ফেলাই দিছে, হ্যাঁ, অথবা কোনো অ্যাক্সিডেন্টের কারণে এটা ব্লাড সাপ্লাই নষ্ট হয়ে নেক্রোসিস হয়ে গেছে, যদি যে কোনো কারণে হোক, যদি কারখানাটা বার্ন আউট হয়ে যায় অথবা কারখানা যদি অচল হয়ে যায়, ইনসুলিন প্রোডাকশনই না হয়, তাহলে সেটা হচ্ছে টাইপ 1। হ্যাঁ, এটি হচ্ছে মূল ডিফারেন্স টাইপ 1 টাইপ 2। তাহলে টাইপ 1-এ আমাকে মোটামুটি ইউজুয়ালি লাইফ লং ইনসুলিন দিতে হয়, বিকজ আমার কারখানা তো ইনসুলিন প্রোডাকশন নাই, যতক্ষণ না প্রোডাকশনে না আসতেছে। তো টাইপ 1-এর মধ্যে কিছু ব্যাপার আছে। টাইপ 1-এ যদি সার্জিক্যালি ভাবে ফালাই দেওয়া হয় তাহলে তো কিছু করার নেই, তাকে ইনসুলিন দিতেই হবে, কারণ তো কারখানাই নেই, কারখানা ফালাই দিচ্ছে। হ্যাঁ, কারণ এটা তো ইনসুলিন তো বডি অন্য জায়গাতে তৈরি হয় না। অথবা যদি কোনো অটোইমিউন ডিজিজের কারণে যদি এটা ব্লক হয়ে যায়, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট করে, এখানে ফাংশনাল মেডিসিন বা অন্যান্য যে অল্টারনেটিভ ফর্ম অফ মেডিসিন আছে তারা হেল্প করতে পারে এবং তারা হেল্প করে। তো করে তারপরে ওটাকে যদি রিসাইকেল করতে পারে, পুনরায় যদি বিটা সেল চালু করে, যেটা পরীক্ষা করে বুঝবো চালু হয়েছে কি হয়নি, তো তখন এটাকে টাইপ 1-কেও রিভার্স করা যায়। এবং এটা ওয়ার্ল্ডে কিছু ডাটা আসছে যে তারা টাইপ 1-কেও রিভার্স করছে। তো এটা হচ্ছে আরেকটা বিষয়। তো আমাদের আলোচনা আজকে বিষয় হচ্ছে টাইপ 2, ঠিক আছে? তো টাইপ 1 টাইপ 2 পার্থক্যটা বোঝা গেছে? জি। আচ্ছা, তো টাইপ 2টা, এখন টাইপ 2 নিয়ে আমাদের আবার দুই রকমের কথা। এখন হচ্ছে প্রচলিত আমরা টাইপ 1 এর বিটা সেলটাই নষ্ট হয়ে থাকে। হ্যাঁ, কারখানা ড্যামেজ। হ্যাঁ, মানে এটা প্রোডাকশনে যায় না, বিটা সেল থেকে ইনসুলিন তৈরি হয় না। যদি কারো প্যানক্রিয়াটাইটিস থাকে কারো, সেই ক্ষেত্রে প্যানক্রিয়াটিস একটা ইনফ্লামেশন, ওইটা আপনি দেখতে হবে। হইলেই যে হবে এমন না, আপনি রিপোর্ট দিয়ে দেখতে হবে। যদি হয় তাহলে প্যানক্রিয়াটিস হওয়ার পরে যদি আপনার ইনসুলিন ব্লাডে মাপলেন ইনসুলিন নাই, অটোইমিউন ডিজিজ মেইন কারণ। হ্যাঁ, অটোইমিউন একটা বড় কারণ, সার্জিক্যাল একটা কারণ, হ্যাঁ, ট্রমাটিক কারণ, কোনো একটা অপারেশনের পরে মনে করেন ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে যাওয়ার পরে নেক্রোসিস হয়ে গেছে, সেটা একটা কারণ। অটোইমিউনটা বেশি কারণ। তো এটার কারণে যদি ইনসুলিন প্রোডাকশন না হয়, আমরা মেপে বুঝতে পারবো। টাইপ 1 টাইপ 2 তো এটা ব্লাড মেপে বুঝতে ডায়াগনোসিস করতে হবে, ঠিক আছে? যদিও ক্লিনিক্যালি অনেক মানে উল্লেখযোগ্য পার্থক্য আছে, দেখলে চেহারা দেখলে বোঝা যায়, অভিজ্ঞ ডাক্তাররা দেখলে বুঝতে পারবে অনেকগুলো দুটো আলাদা পার্থক্য আছে। তো এখন তো টাইপ 1 টাইপ 2 ক্লিয়ার? জি। আচ্ছা, এবার আমরা টাইপ 2 নিয়ে দুইটা ব্যাখ্যা আছে। স্পেশালি কনভেনশনাল বলতে বুঝেন, কনভেনশনাল মেডিকেল সায়েন্স কি?
প্রচলিত এটা তো বাংলা অর্থ হইলো, মানে জিনিসটা কি এক্সাম্পল দেন। যেমন অ্যালোপ্যাথিক দিয়েই বলেন, আর কিছু বলা যাবে না। মানে মডার্ন সায়েন্স যেটা বলি, আর তো কিছু নাই, কনভেনশনাল সাথে তার অন্য কিছু না, আর বাকি সবই অল্টারনেটিভ। অল্টারনেটিভ গুলো চলে, অল্টারনেটিভ একটা, আর অ্যালোপ্যাথিক সিস্টেম। তা আমি এটা আর অ্যাগ্রেসিভ কথা বলা দরকার নেই। তো এটা সাধারণত কেমিক্যাল ট্রিটমেন্ট করে, হ্যাঁ, কেমিক্যাল ট্রিটমেন্ট। আর হচ্ছে ন্যাচারাল ট্রিটমেন্ট, মানে হয় তারা কোনো ন্যাচারাল হার্বস ইউজ করতেছে, অথবা ন্যাচারাল নন ইনভেসিভ কোনো প্রসিডিউর, যেমন আকুপাংচার, আকুপ্রেশার, শরীরের মধ্যে কিছু ঢোকাচ্ছে না, মেসেজ করতেছে পার্টিকুলার পয়েন্টে। হোমিওপ্যাথি এটা তো কোনো শক্তি, যেটা মেডিসিন, এটা কোনো মেডিসিন না, এটা হচ্ছে শক্তি, হ্যাঁ। তারপরে হচ্ছে আপনার মেডিটেশন, যোগা, যোগব্যায়াম, ঠিক আছে, ভালো খাবার দাবার, লাইফস্টাইল, ব্যায়াম, হ্যাঁ, ভালো চিন্তা ভাবনা করা, মানুষকে পরোপকার করা, হ্যাঁ, এই যে পজিটিভ থিঙ্কিং, এগুলো সবগুলো আপনার এনার্জি ফিল্ডের মধ্যে কাজ করা হচ্ছে। সবগুলো ঘুরে ফিরে দেখেন এনার্জিতে চলে যাবেন। অল্টারনেটিভ সবগুলোরই বেস হচ্ছে এনার্জি, আর ওইটা হচ্ছে কেমিক্যাল, ঠিক আছে। সিনথেটিক মেডিসিন ওইভাবে তারা মেনটেন করার চেষ্টা করে, তারা ম্যানেজ করার চেষ্টা করে ক্রনিক ডিজিজগুলোকে, মানে সবগুলো মার্কারকে নর্মাল রাখার চেষ্টা করে। যদি একটা করতে যায় একটা সমস্যা হয়ে যায়, কারণ আপনি জোর করে কোনো জায়গায় যদি আপনি হাত দিয়ে ঠিক করতে পারবেন না, আপনাকে রুট কজে হাত দিতে হবে। তো যেটি করে রুট কজটাকে চিনতে হবে, তারপরে সেটা ট্রিটমেন্টে আসতে হবে। আচ্ছা, এখন সিমটম অফ ডায়াবেটিস আপনারা কম বেশি জানেন, আমি একটু সংক্ষেপে বলে দিই। সেটা হচ্ছে অলওয়েজ হাংরি। ডায়াবেটিস হলে, টাইপ 2 ডায়াবেটিস হলে প্রায় ক্ষুধা লাগে, হ্যাঁ, খাওয়ার পরে আবার ক্ষুধা লাগে, রাতের বেলা ঘুম থেকে উঠে লুকায় লুকায় ফ্রিজ খুলে খায়, মিষ্টি খায়, ঠিক আছে। সুগার ক্রেভিং অনেক বেশি হয়, অলওয়েজ থার্স্টি, প্রচুর পানি পিপাসা লাগে, ওয়েট গেইন হয়, অথবা আনএক্সপ্লেইনড ওয়েট লস। এটা সাধারণত টাইপ 1-এ বেশি হয়, হ্যাঁ। তো টাইপ 2 তো শেষের দিকে হতে পারে, হ্যাঁ। টাইপ 2টাও অনেক সময় দীর্ঘদিন ভুগতে টাইপ 1-এর দিকে অ্যাটিটিউড করে, 1-এর মতো। তারপরে হচ্ছে ব্লাড প্রেশার আপ ডাউন করে, ঠিক আছে। তারপরে পেরিফেরাল নিউরোপ্যাথির একটা ফিচার, হাত পা ঝিনঝিন করা, শিনশিন করা, জ্বালা পোড়া করা, মরিচ বাটা লাগাই দিছে হাতে, হ্যাঁ, স্পেশালি এখান থেকে এখানে পায়ের তলায়, এটা প্রায়ই বলে। এবং ডিজিনেস হয়, মাথা ঝিনঝিন করতে থাকে, হাঁটতে গেলে ব্যালেন্স করে যায়, হ্যাঁ, সমস্যা হয়, চোখে ঝাপসা দেখে, রক্তের সুগার তো অনেক বেশি থাকে, সেক্সুয়াল ডিসঅর্ডার হয়, ইরেকটাইল ডিসফাংশন হয়, মেল ফিমেলের লিবিডো কমে যায়, হ্যাঁ। তারপরে বার্ধক্যের যত সাইন আছে তাকে আক্রান্ত করে। তারপরে ফ্রিকুয়েন্ট ইউরিনেশন, ঘন ঘন পেশাব করতে যাওয়া লাগে। আই ডিজিজ, মানে ডায়াবেটিক রেটিনোপ্যাথি হয়। রেটিনোপ্যাথি হওয়ার কারণে চোখের ফিল্ড অফ ভিশন যেটা আস্তে আস্তে কমে আসতে থাকে, দেখতে পারে কম, কারণ রেটিনাগুলো ড্যামেজ হয়, আই ড্যামেজ হয়, হ্যাঁ, এটা বলছে। আর ক্যান্ডিডা মানে একটা ফাঙ্গাল ইনফেকশন, এই ইনফেকশনটা হয় মহিলাদের ক্ষেত্রে, সাদা স্রাব বা যাতে সমস্যাগুলো বাড়ে। মেল ফিমেল দুজনেরই বৃহদান্তের মধ্যে ক্যান্ডিডা ইনফেকশন হয়, ওভারগ্রোথ হয়, এই জন্য আইবিএস টাইপের প্রবলেম হয়, পায়খানার সাথে অংশ রক্ত যায়, আইবিডি হয়, ঠিক আছে। বা পেটের যে বুটবাট করে কিছুদিন পর পরে যে ওষুধ খাওয়া লাগে। তো এই যে সমস্যাগুলো, এগুলো হচ্ছে আপনার ডায়াবেটিসের কিছু কমন সিমটম। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে নিই, প্রাসঙ্গিক কথাগুলো সঙ্গে সঙ্গে বলে দিলেই ভালো। এটা কেন হয়, ঠিক আছে। এটার একটা অন্যতম কারণ হচ্ছে এটা গ্লাইকেটেড প্রোটিন তৈরি করে ডায়াবেটিসে, ঠিক আছে। গ্লাইকেটেড প্রোটিন এই ড্যামেজটা করে গ্লাইকেটেড প্রোটিন। তো গ্লাইকেটেড প্রোটিন জিনিসটা কি, ঠিক আছে। গ্লাইকেটেড প্রোটিনটা হচ্ছে, নাম দেখেই বোঝা যাচ্ছে, গ্লুকোজ যুক্ত প্রোটিন, ঠিক আছে। যেহেতু আমার ব্লাডে প্রচুর গ্লুকোজ থাকে, হ্যাঁ, ডায়াবেটিস মানে তো বেশি গ্লুকোজ চলে আসছে, ঠিক আছে। এই গ্লুকোজের সাথে আমাদের যে প্রোটিনটা থাকে, ঠিক আছে। প্রোটিন কোথায়? প্রোটিনটা হচ্ছে আমাদের শরীরের মধ্যে বিভিন্ন ইম্পর্টেন্ট প্রোটিন আছে। হিমোগ্লোবিন সে একটা প্রোটিন, তারপরে বিভিন্ন অ্যালবুমিন, গ্লোবিলিন, বিভিন্ন প্রোটিন আছে। তারপরে ক্যারিয়ার প্রোটিন আছে। ক্যারিয়ার প্রোটিন কি? এই যে আমরা যে খাবার দাবার খাচ্ছি, মনে করেন আয়রন খেলাম, আয়রন তো খেলি আমার কোষে যাবে না, তাকে কাউকে ক্যারি করে নিয়ে যেতে হবে, এটাকে ট্রান্সফেরিন নামে একটা প্রোটিন আছে, হ্যাঁ। তারপরে সেলুলোপ্লাজমিন, এরকম অনেক প্রোটিন নাম আছে। এই প্রোটিনগুলো বডিতে হরহামেশা ক্যারিয়ার, মানে সে বাসের মতো কাজ করে, যাত্রীগুলো কি গ্লুকোজ প্রোটিনগুলো নেয়, নিয়ে তার গন্তব্যে পৌঁছায়। এই যে এই বাসগুলোকে গ্লুকোজের অকুপাইড হয়ে বসে থাকে, তখন যার প্রয়োজন তারা ঢুকতে দেয় না, বুঝতে পারছেন না? তো গ্লুকোজটা যদি প্রোটিনের সাথে বেশি হয়ে যায় তাহলে গ্লাইকেটেড প্রোটিন হয়। গ্লাইকেটেড প্রোটিন হলে তখন এই বাসগুলো, যে ক্যারিয়ার প্রোটিনগুলো, সে ইনঅ্যাক্টিভ হয়ে যায়, কার্যকর থাকে না, মানে ফাংশনাল হয় না, মানে সে চলাচল করতেছে বাট সে মানে পারফর্ম করতে পারতেছে না, তার যে উদ্দেশ্য ছিল সেটা উদ্দেশ্য বিপদ। সুতরাং এই গ্লাইকেটেড প্রোটিনটা তখন ব্রেনে জমে, তখন অ্যালজিমার্স, হ্যাঁ, মেন কথা হচ্ছে জং ধরে যাওয়া, সোজা কথা, ঠিক আছে। তো ব্রেনে জমে যায়, তখন আপনার শরীরের অন্যান্য জায়গায় জমে, এই যে স্মল ব্লাড ভেসেলের গায়ে জমে, এই যে রেটিনোপ্যাথি, পরে যে নার্ভের চারিদিকে জমে, পেরিফেরাল নিউরোপ্যাথি, সবগুলোর মূল কারণ যায় হচ্ছে গ্লাইকেটেড প্রোটিন। গ্লুকোজের সাথে প্রোটিন বাইন্ড হয়ে যায়, ফ্রি প্রোটিনটা যেগুলো আমার শরীরে বিভিন্ন কাজ করতে হয়, অ্যামাইনো অ্যাসিডগুলো, সেগুলোর সাথে গ্লুকোজ বাইন্ড হয়। এই গ্লাইকেটেড প্রোটিনটা হচ্ছে মূল কালপ্রিট, মূল ড্যামেজটা করে, হ্যাঁ, ডায়াবেটিস।
সো তাহলে কি হচ্ছে, আবার আরেকটু ভাঙলে মূল সমস্যা হচ্ছে গ্লুকোজ বেশি হয়ে যাবে। আচ্ছা, এখন সিমটমগুলো আমরা বুঝলাম, গ্লাইকেটেড প্রোটিনটা একটু বললাম। এই যে আমরা যে হিমোগ্লোবিন A1C পার্সেন্টেজ করি না ডায়াবেটিস হলে, এখানে এখানে কি সবাই ডাক্তার নাকি পেশেন্টও আছেন? পেশেন্টও আছে। আচ্ছা, এখন আপনারা সবাই তো জানেন এখানে হিমোগ্লোবিন A1C পার্সেন্টেজ আছে। হ্যাঁ, হিমোগ্লোবিন এটা তো আমরা করি, এটা হচ্ছে 3 মাসের সুগারের একটা অ্যাভারেজ একটা রিপোর্ট পাই। এটা কি হিমোগ্লোবিন, হ্যাঁ, A1C পার্সেন্টেজ হচ্ছে হিমোগ্লোবিনের সাথে যে গ্লুকোজটা লাগে, ঠিক আছে, এটা 3 মাস পর্যন্ত, কারণ আমাদের আরবিসি গুলো সাধারণত 3 মাস বাঁচে, তো এই জন্যে একটা হিমোগ্লোবিনের সাথে যখন একটা গ্লুকোজ বাইন্ড করে তখন সে 3 মাস পর্যন্ত ব্লাডে থাকে, ঠিক আছে। তো সুতরাং এই জন্য এটার একটা যখন মেজারমেন্ট করা হয় তখন 3 মাসের একটা রেজাল্ট পাওয়া যায়। সুতরাং এটা হচ্ছে মোর অ্যাকুরেট ডায়াবেটিসের ডায়াগনোসিসের জন্য, ফাস্টিং ব্লাড সুগার বা ওইটা না, কারণ ওইটা তো আপনার ভেরিয়েশন আনতে পারবে। আপনি আগের দিন রোজা রেখে সারাদিন ডায়াবেটিস, আগের দিন খাইলেন না 12 ঘন্টা, তারপরে যে ফাস্টিং ব্লাড সুগার করলেন দেখবেন যে নর্মাল, ভাইরাস কিন্তু আপনি কিন্তু অনেক ডায়াবেটিসের রোগী, তাহলে রিপোর্ট আপনাকে ম্যানিপুলেট করলেন, কিন্তু এইটা আপনি ম্যানিপুলেট করতে পারবেন না, ঠিক আছে। এটা 3 মাসের অ্যাভারেজ, সুতরাং এইটা আমাদের কাছে মোর অ্যাকসেপ্টেবল। স্যার 3 মাসের এভারেজ বলতে যেদিন করব তার ব্যাক থেকে 3 মাস রক্ত তো আপনি কন্টিনিউয়াস আরবিসি তৈরি হচ্ছে, ভাঙতেছে, আর এটা তো একটা আরবিসি নিয়ে এসে তো আপনি পরীক্ষা করবেন না, এটা তো ব্লাড টেস্ট, এটা ওইটার একটা অ্যাভারেজটা মানে 3 মাসের একটা অ্যাভারেজ, ঠিক আছে, ওখানে 3 মাসের আরবিসি থাকে, হ্যাঁ, এইজন্য একটা অ্যাভারেজ পাবো A1C পার্সেন্টেজ। তো এইটা আমরা 3 মাসের একটা স্ট্যাটাস বুঝি। তো এইটা এখন আচ্ছা জায়গাটা বলি, ডায়াবেটিস যে কমপ্লিকেশনগুলো আমরা জানি যে সাধারণত ডায়াবেটিস রোগীরা হলে কি কি কমপ্লিকেশন হতে পারে। তো ডায়াবেটিস এমন একটা রোগ, সেটা আসলে মানে বলা হয় যে ডায়াবেটিস থাকলে শত্রুর দরকার নেই, ঠিক আছে, তো একাই আপনাকে মোটামুটি নিয়ে যাবে খবর পর্যন্ত তাড়াতাড়ি। তো যদি আরও মানে ভুল পথে ট্রিটমেন্ট হয় তাহলে তো আরও দ্রুত নিয়ে যাবে। তো কী কী ইউজুয়ালি কমপ্লিকেশনগুলো হয় ডায়াবেটিস রোগীদের, কী কী হুটহাট করে মরে যায় বা বিভিন্ন কমপ্লিকেশনে হয়, কেন হয়? প্রথমে হয়, মূল কালপ্রিট হচ্ছে গ্লাইকেটেড প্রোটিন, অতিরিক্ত গ্লুকোজ কাজের প্রোটিনের সাথে বাইন্ড করে অক্ষম প্রোটিন বানায় ফেলছে, বাসগুলোকে ক্যাডাররা সব দখল করে ফেলছে, যাতে উঠতে পারতেছে, বুঝতে পারছেন? তাহলে কি হচ্ছে ডায়াবেটিস কমপ্লিকেশনের মধ্যে ফার্স্ট কি হচ্ছে, স্ট্রোক। হ্যাঁ, উপর থেকে যদি নিচে নামি, স্ট্রোক, ব্রেনে স্ট্রোক করে, কারণ ব্রেনের যে ব্লাড ভেসেলগুলো আছে চারিদিকে গ্লাইকেটেড প্রোটিন দিয়ে ব্লাড ভেসেলগুলো নাজুক হয়ে যায়, ফেটে যায়, ফেটে ব্লিডিং হয় স্ট্রোক, হেমোরেজিক স্ট্রোক হয়, ঠিক আছে। ইসকেমিক স্ট্রোক হতে পারে, কোনো জায়গায় ব্লক হয়ে গেলে পরে অংশ ব্লাড পায় না, ইসকেমিক স্ট্রোক হতে পারে, হ্যাঁ, এটা হতে পারে। হার্টের মধ্যে কি ঘটনা ঘটে, হার্টের ব্লাড ভেসেল থাকে হার্টের বাইরে, এটা একটা ব্যতিক্রমী একটা অর্গান, আর অন্যান্য ব্লাড থাকে ভিতরে, যেমন লিভার কিডনি যায় অন্য ভিতরে থাকে রক্তনালী, আর হার্টের বাঁচার জন্য যে রক্তনালী সেটা থাকে বাইরে, আর আমাদের জন্য যে রক্ত সেটা হার্ট আবার ভিতরে রাখে, ওইটা দেশে পাম্প করে সে সারা শরীরে পাঠিয়ে দিচ্ছে, বাট ওর বাঁচার জন্য যা লাগবে সেটা থাকে বাইরে, সেটাকে বলা হয় করোনারি আর্টারি। ওই করোনারি আর্টারির মধ্যে যে জ্যাম হয়ে যাচ্ছে, ঠিক আছে, তো জ্যাম হয়ে যে এমআই হচ্ছে, মাইক্রোড ইনফেকশন হচ্ছে, অথবা আর একটু ভালো অবস্থা হচ্ছে অ্যাঞ্জাইনা, হ্যাঁ, এগুলো হচ্ছে। তারপর নার্ভের চারিদিকে গ্লাইকেটেড প্রোটিন আক্রান্ত করে কি করতেছে, পেরিফেরাল নিউরোপ্যাথি, পেরিফেরাল নার্ভে। তারপরে অ্যাথেরোস্ক্লেরোসিস হচ্ছে, অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাগ হচ্ছে, ব্লাড ভেসেলের মধ্যে অ্যাথেরোস্ক্লেরোসিসের প্লাগ হচ্ছে, ঠিক আছে, এগুলো মেকানিজম আলাদা। তো গ্লাইকেটেড প্রোটিন এখানে মূল ভূমিকা পালন করে। এছাড়া ওই ইনফ্লামেশন স্টার্টিং করার পরে এই চলমান প্রক্রিয়াতে আপনার এই অ্যাথেরোস্ক্লেরোসিস চলে আসে। তারপরে ব্লাড ভেসেলগুলো হার্ডেনিং হয়ে যায়। পায়ের ক্ষেত্রে ডায়াবেটিক ফুট হয়, হ্যাঁ, পায়ের তলা জ্বালা পড়া করে। এবং ডায়াবেটিস রোগীদের আমরা কি বলি সাধারণত, খালি পায়ে যেন না হাঁটে, তাই না? খালি পায়ে হাঁটলে কি হবে, বিকজ তার অনুভূতি কম থাকে, তার পায়ের অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক মহিলা বা পুরুষ ঘরের মধ্যে মনে করেন ছেলে নাতি একটা কাচেরই ভেঙে রাখছে, গ্লাস, নানিয়া দাদির ডায়াবেটিস দেখেনি, সে পাড়া দিয়ে হেঁটে চলে যাচ্ছে, পুরো বাসা হাঁটার পরে দেখে যে রক্তের পুরো মেখে গেছে, সে খেয়াল করে না, আরেকজন এসে দেখলো, পরে সে তাকায় দেখে যে তার তো এই অবস্থা, কিন্তু সে টের পায় না, বিকজ তার অনুভূতি নার্ভগুলো ড্যামেজ হয়ে যাওয়ার কারণে তারপর টের পায় না। এই জন্য ডায়াবেটিস রোগীদের অতিরিক্ত গরম পানি দিয়ে পা দিতে মানা করে, তারপরে জুতা পরে থাকতে বলা হয়, কারণ ইনজুরি হলে যে পচন ধরবে সেই পর্যন্ত তার আগ পর্যন্ত সে টের পায় না, ভেরি ডেঞ্জারাস, কারণ ব্লাড সাপ্লাইগুলো ব্লাড এবং নার্ভ দুইটারই 12টা বাজে, কারণ এই গ্লাইকেটেড প্রোটিন, বুঝতে পারছেন? তারপরে রেনাল ফেলিওর হয়, কিডনির একই অবস্থা, ব্লাড ভেসেলের সমস্যার কারণে কিডনি ঠিক মতো ব্লাড না পেলে কিডনি তখন আস্তে আস্তে ধুকে মারা যেতে থাকে। তারপরে চোখের একই অবস্থা, ব্লাড রেটিনা, এটা একটা স্পেশালাইজড নার্ভ, তো সেটা মারা যেতে থাকে, রেটিনোপ্যাথি হয়, গ্লুকোমা হয়, চোখের প্রেশার বাড়ে, গ্লুকোমা, হ্যাঁ, ক্যাটারাক্ট, ছানি পড়ে, মানে এজিং প্রসেস, দ্রুত বার্ধক্যের দিকে চলে যায়, ঠিক আছে, বয়স বেড়ে যায়, স্কিন রিঙ্কেল হয়ে যায়,
মানে বার্ধক্য হলে যে বিষয়টা হয় ভিতরে এবং বাইরে সব বার্ধক্যের ছাপগুলো খুব দ্রুত চলে আসে গ্লাইকেটেড প্রোটিনের কারণে। এবং গ্লাইকেটেড প্রোটিন আপনি যত কমাইতে পারবেন আপনি তত ইয়াং থাকতে পারবেন। ঠিক আছে, ডায়াগনোসিস এটা যেমন হেলদি সাধারণত 5.6, এটা অনেক অনেক মার্কারে কম বেশি হয়। অ্যাভারেজ 5.5, 5, 6 এর নিচে রাখতে হবে, আমরা একটু কম বলি 5-এর নিচে রাখা। তারপরে আপনার এই যে 5.5 থেকে 6.5, তারপরে 6.5 উপরে গেলে ডায়াবেটিস। হ্যাঁ, এটা হচ্ছে হিমোগ্লোবিন A1C পার্সেন্টেজ, যেটা আমরা দেখলাম এটি হচ্ছে মোর রিলায়েবল, কারণ এটা আপনি ম্যানিপুলেট করতে পারবেন না। ফাস্টিং ব্লাড সুগার আপনি ম্যানিপুলেট করতে পারবেন, কিন্তু এটা আপনি 3 মাসের অ্যাভারেজ আপনি চাইলেও কিছু করতে পারবেন না। তো এই রিপোর্টটা আপনি সব রোগীকে এটা দিয়ে করাবেন, এইটা দিয়ে করবেন, এটা দিয়ে ফলো আপ রাখবেন। আর বাসায় যে গ্লুকোমিটার থাকে সেটা দিয়ে ইমার্জেন্সি আপনাকে বোঝা যায়। মনে করেন 2টার সময় কোনো রোগী খারাপ কথা বললো, মানে খারাপ লাগতেছে বলতেছে, তাহলে আপনি 2টা জিনিস খালি জানতে চাবেন, যে আপনার প্রেশারটা মেপে আমাকে জানান আর ব্লাড সুগার মেপাটা জানান। ঠিক আছে, তখন আপনি সেই অনুযায়ী তাকে একটা পরামর্শ দিতে পারবেন। এটা ইমার্জেন্সি, এটা দিয়ে কোনো ট্রিটমেন্টের ভাবে করা যায় না গ্লুকোমিটার দিয়ে, এটা দিয়ে ইমার্জেন্সি ম্যানেজ করার জন্য। হয়তো মনে করেন 2 নেমে গেছে, মাথা ঘুরে পড়ে গেছে, সুগার একটু খাওয়াই দিলাম, অথবা অজ্ঞানে পড়ে গেছে, খাওয়ার সময় নেই, একটু স্যালাইন দিল, সে জেগে উঠল, ইমার্জেন্সি ট্যাকেল দিল। এটা কিন্তু ট্রিটমেন্ট হলো না, মানে তার যান বাঁচানোর ট্রিটমেন্ট হলো, কিন্তু এটা তার রোগের বা বের করার কোনো ট্রিটমেন্ট না। ইমার্জেন্সি অবশ্যই দরকার, ইমার্জেন্সিতে না জানলে তো আপনার রোগী বাঁচবে না। ইমার্জেন্সি, কিন্তু আমাদের টার্গেট হচ্ছে তাকে মূল কারণটা জেনে বের করে আনা। তারপরে ফাস্টিং ব্লাড সুগারের এই লেভেল, হ্যাঁ, সাধারণত 126 মিলিগ্রাম পার ডেসিলিটার উপরে গেলে ডায়াবেটিস বলে, অথবা মিলিমোলে 7। হ্যাঁ, আর ওরাল গ্লুকোজ টলারেন্স হচ্ছে যে গ্লুকোজ খাওয়াই দেওয়ার পর 200 বা তার বেশি হলে ডায়াবেটিস, আর 11.1 মিলিমোলে যদি হয় 11.1। তো যাই হোক, এটা তার আগ পর্যন্ত প্রি ডায়াবেটিস, এগুলো ভাগ আছে। তো আমাদের এইটা খুব একটা আমাদের আজকে আলোচনার বিষয় না, বা এটা আমাদের কাছে অত গুরুত্বপূর্ণ না, কারণ আমরা এটা অন্যদের কাছে গুরুত্বপূর্ণ, কনভেনশনাল ডাক্তারদের কাছে গুরুত্বপূর্ণ, ফাংশনাল মেডিসিন ডাক্তারদের কাছে এটা খুব গুরুত্বপূর্ণ না। আচ্ছা, এখন আমরা এই জায়গাটা একটু বলবো, এটা আপনাদের কাছে একটু ক্লামজি লাগতে পারে, হ্যাঁ, বিকজ বায়োকেমিস্ট্রি নলেজ না থাকলে একটু ডিফিকাল্ট লাগতে পারে। আমি ট্রাই করবো যতটুকু সিম্পলিফাই করে এটা বলার। আচ্ছা, এখন এখানে আপনি 2টা গ্রুপ আছে। আমরা টাইপ 2 ডায়াবেটিসে বলছি কি কনভেনশনাল ডাক্তারদের একটা ব্যাখ্যা আর বর্তমান রেভলিউশনারি যে ব্যাখ্যা। হ্যাঁ, তো যার যে ব্যাখ্যা তার কিন্তু অ্যাকশন সেরকম। ঠিক আছে, আমি যদি আমার শত্রুকে যেভাবে চিনবো সেভাবে কিন্তু আমার পদক্ষেপ আমি সাজাবো। ঠিক আছে, তো এখন কাউকে কোনো পক্ষের দোষ দিয়ে লাভ নেই, তারা ব্যাখ্যাটাই শিখছে একরকম, তারা অ্যাকশনে যাচ্ছে একরকম, তাদের চিকিৎসা ওই ব্যাখ্যা অনুযায়ী ঠিক আছে। আর আমরা যেহেতু ব্যাখ্যাটা অন্যভাবে দিচ্ছি, আমাদের চিকিৎসাটা অন্যভাবে হচ্ছে, এবং দিন শেষে কি রেজাল্ট কথা বলছে, তারা তাদের রেজাল্ট অনুযায়ী ঠিক আছে কন্ট্রোল করতেছে, আমরা আমাদের রেজাল্ট অনুযায়ী কিওর করতেছি। ঠিক আছে, মূল জায়গাটা হচ্ছে ব্যাখ্যা। ঠিক আছে, আচ্ছা, এখন এই জায়গাটা একটু বোঝার চেষ্টা করতে হবে। আচ্ছা, তার চেয়ে মনে হয় ভালো হবে কি, এইটা বলার আগে আমি একটা ভিডিও দেই। একটা ভিডিওতে আমি আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আপনারা হয়তো জানেন, না জানা যে সাবস্ক্রাইব করে নিন, ওখানে আমি বলছি। ওই জিনিসটা শোনার পরে একবার সেকেন্ড টাইম বললে এটা হয়তো ইজি হবে জিনিসটা। আমার নাম দিয়ে আছে, হ্যাঁ, এটা যারা সাবস্ক্রাইব করেন নাই করে নিন, ডক্টর ARM জামিল। ইনসুলিন রেজিস্ট্যান্সের একটা বর্তমান যে ব্যাখ্যাটা সেটা আমি এই যেটা এটা একটু শুনে তারপর আমরা সাউন্ডটা একটু ওখান থেকে কমে ছিল, তাই না? টাইপ 2 ডায়াবেটিসের 2টা ব্যাখ্যা ছিল, বর্তমান কনভেনশনাল ব্যাখ্যা এবং এটা। এখানে এটা হচ্ছে লক অ্যান্ড কি মেকানিজম, লক অ্যান্ড কি প্যারাডিজম, বা প্যারাডিজমকে বলা হয় মতবাদ। আর এটাকে বলা হয় কি ওভারফ্লো
প্যারাডিজম। ঠিক আছে, দুইটাই টাইপ টু ডায়াবেটিসের ব্যাখ্যা। কনভেনশনাল চলতেছে লক অ্যান্ড কি মেকানিজম, আর বর্তমান রেগুলেশনারি ব্যাখ্যাটা হচ্ছে ওভারফ্লো মেকানিজম, মানে উপচে পড়ার ঘটনা। বর্তমান ব্যাখ্যা কি, ইনসুলিনটা আসে আর রিসেপ্টরের সাথে যে কোনো কারণে ভালো মতো লাগতে পারে না বা অক্ষম হয়ে যায়, বই লেখা আছে কারণ জানা যায় নাই, যে কারণে অল্প কিছু গ্লুকোজ এন্ট্রি করে, বাকি গ্লুকোজগুলো ফেরত যায়, ইনসুলিনও ফেরত যায়, রক্তনালীতে ইনসুলিনও বেশি থাকে, গ্লুকোজও বেশি থাকে। এই পর্যন্ত রক্তনালীর চিত্র দুই ব্যাখ্যাতেই ঠিক আছে, কিন্তু এই জায়গাটায় ঘটনা হয় গ্লুকোজ বর্তমান ব্যাখ্যায় গ্লুকোজ কম ঢুকে, যেহেতু ইনসুলিন এখানে লক অ্যান্ড কি এর সাথে ঝামেলা হয়, কি এর সাথে লক ঠিক মতো লাগে না, এই জায়গাটা গন্ডগোল হয়, এই জন্য গ্লুকোজ কম এন্ট্রি হয়। তো যদি কম এন্ট্রি হয় তাহলে এই বিষয়টা কোথায়, এই বিষয়টা ব্যাখ্যা করছেন আপনার লিভারে যে কোষ আছে ওর নাম কি, হেপাটোসাইট। তো লিভারের মধ্যে কি হয়, ফ্যাটি লিভারটা কোথায় হয়, নামই তো ফ্যাটি লিভার মেটাবলিক অর্গান, প্রথম ধাক্কাটা লিভার সামলায়, এই জন্য লিভার দিয়ে বোঝাচ্ছি। লিভারে কি হচ্ছে, এটা মনে করি লিভার একটা কোষ, ঠিক আছে, সব ঘটনা তো কোষেই হয়, লিভারের এই কোষ, এটা লিভার একটা কোষ। তো এই কোষের মধ্যে কি হবে, গ্লুকোজ, আমরা টাইপ 2 ডায়াবেটিস রোগীদের কি পাই, আল্ট্রাসাউন্ড করে দেখবো যে ফ্যাটি লিভার পাচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে, ঠিক আছে। একটু 10 বছরের পুরনো হলে বা একটু ওবেস থাকলে বা ওর যদি মানে সুগার ইনসুলিন বেশি থাকে, আপনি ফ্যাটি লিভার ইনডাইরেক্টলি পেয়ে যাবেন, অন্তত গ্রেড 1 তো পাবেন। কেন পাবেন, কারণ ওই যে অতিরিক্ত গ্লুকোজটা যে মানে কম যদি ঢুকতো, হ্যাঁ, মানে বর্তমান ব্যাখ্যা অনুযায়ী যদি লক অ্যান্ড কিতে ঝামেলা থাকে, তাহলে যদি কম ঢুকে তাহলে তো আপনার ফ্যাটি লিভার হবে না, কারণ ফ্যাটি লিভার করতে গেলে অতিরিক্ত গ্লুকোজ ঢুকে ওটা টিজি হইতে হবে, ঠিক আছে, হয়ে তারপরে ফ্যাটি লিভার হবে। তাহলে এই ব্যাখ্যাতে ঝামেলা আছে, কারণ এই ব্যাখ্যার সাথে তো চেহারা মিলতেছে না, ফ্যাটি লিভার তো হওয়ার কথা না, হ্যাঁ মিলতেছে না, কারণ আপনি যে নাই ঢুকে গ্লুকোজ বা লক অ্যান্ড কি ঝামেলা, আপনি ঢুকতে পারতেছেন না, অল্প ঢুকতেছে, তো অল্প দিয়ে তো আপনার একটা চিত্র চেঞ্জ হবে না, ফ্যাটি লিভার বানাতে পারবেন না। এই ফ্যাটি তো ফ্যাট খেয়ে ফ্যাট ঢুকে নেয়, গ্লুকোজটারে টিজি বানায় ওইটার ফ্যাট হিসেবে জমায় রাখছে, তাই না, ওই টাকাটা আসার পরে আপনি গোল্ড হিসেবে ঘরের বিভিন্ন জায়গায় জমায় রাখছেন, এই গোল্ড হচ্ছে ফ্যাট, ঠিক আছে। তো এখন হচ্ছে আপনার এই ব্যাখ্যাটা তাহলে মিলতেছে। আর এই যে ওভারফ্লো মেকানিজমটা কি, যতক্ষণ পর্যন্ত সম্ভব সে জোর করে ঢুকাইছে গ্লুকোজ, ঠিক আছে, ইনসুলিনও ঠিক আছে, রিসেপ্টরও ঠিক আছে। তো ইনসুলিন যত বেশি বেশি করে চিনি খাচ্ছেন, ভাত খাচ্ছেন, না সুগার এন্ট্রি হচ্ছে, কার্বোহাইড্রেট খাচ্ছেন, প্রসেস ফুড খাচ্ছেন, গ্লুকোজ আসতেছে, ইনসুলিন প্যানক্রিয়াস থেকে আসতেছে, তো গ্লুকোজ ব্লাডে আসতেছে এবং গ্লুকোজ এন্ট্রি হচ্ছে, এর ক্যাপাসিটি 100টা, ঢুকে গেছে 500টা, ঠিক আছে, ঢুকে সেলটা ফুলে গেছে, এই সাইজের তুলনায় সেল অনেক বড়, কারণ অনেক বেশি ক্যাপাসিটি সে নিচ্ছে, নেওয়ার পরে সে বলছে আর পারবো না ভাই, মরে যাবো, আর পারবো না, বাঁচাও, তখন সে বেঁচে থাকার জন্য ফেরত দিয়ে দিচ্ছে, বলছে বেঁচে থাকার রেজিস্ট্যান্স, যে ফেরত দিয়ে দিল, তখন সে ফেরত দিয়ে দিলে তখন ইনসুলিনও ব্লাডে ঘুরতেছে, গ্লুকোজও বেশি। তাহলে এই চিত্র দুজনেরই দুই ব্যাখ্যাতেই চিত্র একই, ব্লাডে ইনসুলিনও বেশি পায়, গ্লুকোজও বেশি পায়, কিন্তু সেলুলার চিত্র এই যে অতিরিক্ত যে ঢুকছে গ্লুকোজ, এটাকে কি করবে, গ্লুকোজ হিসেবে থাকবে না, কিছুক্ষণ পরে গ্লুকোজগুলো ব্যবহৃত হয়ে অতিরিক্ত গ্লুকোজগুলোকে সে ফ্যাটে কনভার্ট করবে, তখন সে ফ্যাটি লিভার পাবে। তাহলে এই ব্যাখ্যাতে আপনি ফ্যাটি লিভার মিলে, এই ব্যাখ্যাতে মিলে না, বুঝতে পারছেন? তাহলে ব্যাখ্যা মানে এটা হলো ট্রিটমেন্ট, আমি বুঝি কি ট্রিটমেন্ট করতে হবে, আর এই ব্যাখ্যা হলো ট্রিটমেন্টটা যা করা সেটাই করতেছে। কতটুকু বুঝাতে পারছে জানি না, প্রতিদিনের মামলা, হ্যাঁ প্রতিদিন মিথ্যা না ট্রিটমেন্ট হচ্ছে কনভেনশনাল, এই জন্য হচ্ছে রেভলিউশনারি একটা ট্রিটমেন্ট। হ্যাঁ, তো এই জন্য আপনার এই যে কি হচ্ছে, যদি এই ব্যাখ্যাটা হয় তাহলে তাদের ট্রিটমেন্ট হচ্ছে যে আপনার গ্লুকোজটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে, মেটফর্মিন প্রথমে, তারপরে তো গ্লুকোজ এন্ট্রি করার জন্য ইনসুলিন বাড়ানোর জন্য চিকিৎসা দিতে হবে। হ্যাঁ, কারণ তাদের চিকিৎসা হচ্ছে কি, ইনসুলিন নিশ্চয়ই কম আছে, ইনসুলিন বাড়াইতে হবে, ইনসুলিন বাড়াইলে হয়তো কিছু রিসেপ্টর অ্যাক্টিভেট হয়, কথা ঠিক আছে, হ্যাঁ, তখন আবার কিছু গ্লুকোজ এন্ট্রি হয়, ব্লাডে গ্লুকোজ কমে আসে, তো তারা ইনসুলিন বাড়ানোর চিকিৎসা দিচ্ছে। কীভাবে দিচ্ছে, প্রথমে দিচ্ছে ট্যাবলেটের মাধ্যমে, হ্যাঁ, মানে ওরাল ট্রিটমেন্ট, তারপরে যখন দিতে দিতে যখন তাও ব্লাডে গ্লুকোজ আর আবার বেড়ে যাচ্ছে, ইনসুলিন বেড়ে যাচ্ছে, তখন কি করতে, মানে ইনসুলিন তো চেক করে না, প্রচলিত ডাক্তাররা কিন্তু ইনসুলিন চেক করে না, ইনসুলিন সবসময় হাই টাইপ 2 ডায়াবেটিস, হ্যাঁ, কিন্তু আপনি বাটামে গেলে বা কোথাও গেলে ইনসুলিন চেক করতে দেখছেন, তাহলে সিরাম ইনসুলিন লেভেল কখনো ঠিক, হ্যাঁ, ফার্স্টে ইনসুলিন জীবনে হাত দিতে দেখছেন, সব সমস্যা তো ইনসুলিন, 10 বছর 15 বছর হ্যাঁ, কিন্তু জীবনে একটা টেস্ট করে। তো এখন আপনি কাছে সুগার তো আমার শত্রু না, শত্রু হচ্ছে ইনসুলিন, ইনসুলিনকে আপনি বেশি ডেকে আনছেন, হ্যাঁ, ইনসুলিন, তাহলে আপনি কি হচ্ছে, প্রথমে ওরাল ট্রিটমেন্ট দিলেন, ওরাল ট্রিটমেন্টের পরে আপনি চলে গেলেন, যখন আর পারতেছেন ওরাল ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে না, ওরাল, তখন আপনি ইনসুলিনে চলে গেলেন, ঠিক আছে। ইনসুলিনে যখন দিনে 100-র উপরে চলে যায়, 100 ইউনিটের বেশি যখন আপনি ইনসুলিন দিয়েও যখন কন্ট্রোল করতে পারছেন না, তখন সেটার মেডিকেল সংজ্ঞা হচ্ছে যে ইনসুলিন রেজিস্ট্যান্স, তখন বলে ইনসুলিন রেজিস্ট্যান্স, তখন আবার ফাস্টিং ইনসুলিন বলে। তো
তখন এক্সট্রা ইউনিট দেওয়ার পর কাজ করে না, তখন ফাস্টিং ইনসুলিন। তখন কোম্পানি চেঞ্জ করে, ভেরিয়েশন আনে, বিভিন্ন কম্বিনেশন পাওয়া যায়, ওগুলো দেয়। এই ব্যাখ্যাটাই তো আসতেছে যে ইনসুলিন তৈরি হয়ে আসতেছে ব্লাডে, হ্যাঁ কিন্তু ওরা তো সুগারকে করতেছে, পরীক্ষা করতেছে, কিন্তু ইনসুলিন যে তৈরি হচ্ছে না এটা যদি একবারও বলে না, তাহলে আমরা কিভাবে বুঝবো যে ওখান থেকে ইনসুলিন কি আসতেছে না আসতেছে না? কিন্তু ওরা যখন আমাদের ইনসুলিন দিচ্ছে কিংবা ট্যাবলেট দিচ্ছে, ওটা তো ইনসুলিনই আমাদের দেহে ইনসুলিন বের করে নিয়ে আসতেছে। হ্যাঁ, ট্যাবলেটটা যে ইনসুলিনকে আবার চাপ দিয়ে ইনসুলিন বের করে নিয়ে আসতেছে প্যানক্রিয়াস থেকে। ট্যাবলেটটা কি করে? ট্যাবলেটটা ওই বিটা সেলকে আবার চাপ দেয়, চাপ দিয়ে ইনসুলিন বের করে নিয়ে আসে। ট্যাবলেটের কাজটা কি? বিটা সেলকে চাপ দাও, চাপ দিয়ে ইনসুলিন বের করে নিয়ে আসে। আচ্ছা, তো ওই চাপতে চাপতে যখন সেল ফেল করে তখন বাইরে থেকে ডাইরেক্ট ইনসুলিন দেয়। হ্যাঁ, সেল আর পারতেছে না, অনেক চাপাচাপি করছে, সেল মরে গেছে, বা সেল এখন আমি টায়ার্ড হয়ে গেছে, আমাকে রেস্ট দাও। টাইপ 2 মানে অতিরিক্ত মেডিসিনের বার্ডেন আলটিমেটলি প্যানক্রিয়াস কমপ্লিটলি শাটডাউন করে দেয়। এখন এইটা হচ্ছে আমাদের বর্তমান ট্রিটমেন্ট প্রোটোকল। তো এখানেও রেসপন্স পায় যদি রোগীরা একটু সুগার কম খায়, রোগীরা যদি হাঁটাচলা বেশি করে, তখন এটা দিয়েও ভালো রাখে, কন্ট্রোল থাকে, হ্যাঁ ম্যানেজ থাকে, বাট কিওর হয় না। ডাক্তাররাও কিন্তু কেউ বলে না যে কিওর করে ফেলবে, কারণ তাদের ব্যাখ্যাটা এরকম। বাট এই জ্যাসন ফান যে ব্যাখ্যা দিল, উনি কিন্তু কানাডিয়ান নেফ্রোলজিস্ট, কিডনি বিশেষজ্ঞ ডাক্তার, ঠিক আছে? উনি এইটা গবেষণা করছে এবং উনি হাজার হাজার কিডনি রোগী দেখছে। আমার বইটা আপনারা পড়ছেন, না পড়লে দেখেন। ওই উনি কেন এটা চেঞ্জ হলো, উনি এই বিষয়টাই গবেষণা করে করে দেখলো যে ব্যাখ্যাটা আমার এখানে ঝামেলা আছে। তারপরে ইতিহাস ব্যাখ্যা, বইটা একটা অসাধারণ আমার কাছে লাগছে, নিজের বই নিজের কথা বলে লাভ নেই, আপনি যারা পড়ে তারা বলেন। এখন ইতিহাসগুলো ইম্পর্টেন্ট, ইতিহাস, ইনসুলিনের ইতিহাস, রোগের ইতিহাস, স্ট্যাটিস্টিক্স, হ্যাঁ, মানে একটা রোমাঞ্চকর একটা গল্পের মতো মনে হবে যে কি বিষয়টা হচ্ছে এখানে, আসলে এটা জানা খুবই দরকার, ঠিক আছে? তো এই যে বিষয়টা হচ্ছে যে আপনার এই ব্যাখ্যাটা যেটা দিল সেটা আপনার ট্রিটমেন্ট। তাহলে এটা যদি আমার ব্যাখ্যা হয়, তাহলে আমার ট্রিটমেন্টটা আমি সাজাবো। আমি শত্রুটা চিনে ফেলছি, শত্রুটাকে অতিরিক্ত ইনসুলিন, হ্যাঁ, গ্লুকোজ তো আমি খাচ্ছি, সেটা তো এটা শত্রু আছে, সেটা অন্য বিষয়, কিন্তু এটা রেসপন্সের যে ইনসুলিনটা বের হচ্ছে এটাকে কমাইতে হবে। হ্যাঁ, এটা কমাইলে আপনার সবই কমে যাবে। তো এইটা কমাইতে গেলে কি করতে হবে, সেটি আমাদের সাজানোর মানে ট্রিটমেন্ট রেডি। আমরা ফাংশনাল মেডিসিনে বা যে ট্রিটমেন্টই করি এটা, তো আমি এই ব্যাখ্যাটা এই জিনিসটাই এখানে দিচ্ছে। হয়তো এটা বুঝতে সমস্যা হতে দেখে আমি ভিডিওটা চালাইলাম। এখানে আরও মাইক্রোবায়োলজিক্যাল লেভেলে কথাবার্তা লেখা আছে। তো এটার মানে হচ্ছে, আমি সংক্ষেপে বলে দিই, এটা আমি বেশি করবো না। এটা হচ্ছে বায়োকেমিস্ট্রির নলেজ। মানে গ্লুকোজ শরীরে যখন ঢুকে, কোষ তখন পাইরুভেট, অ্যাসিটাইল কোয়ে দিয়ে টিসিএস সাইকেল হয়, ওখানে অক্সিডেটিভ ফসফোরাইলেশনের মাধ্যমে এটিপি তৈরি হয়, সোজা কথা। যখনই আপনার প্রচুর পরিমাণে গ্লুকোজ আসবে, প্রচুর পরিমাণে এটিপি তৈরি হবে, তখন কোষ বলবে কি আমার আর টাকার দরকার নেই, এটিপি দরকার নেই, হ্যাঁ তুমি আর করো না, আর দরকার নেই, তখন তো ফেরত দিয়ে দেয়। তো ওইটি হচ্ছে রেজিস্ট্যান্স। হ্যাঁ, রেজিস্ট্যান্স মানে হচ্ছে বেঁচে থাকার জন্য এগুলোকে ফেরত দিয়ে দাও। তো এটি হচ্ছে সেলুলার ব্যাখ্যাগুলো। এই জন্য আমি ওদিকে আর বায়োকেমিস্ট্রি লেভেলে আর কথা বললাম না। মূল কথা হচ্ছে ইনসুলিনটা বেশি। তো এখন আমাদের কি করতে হবে? তাহলে আমরা শত্রু চিনে ফেললাম, ইনসুলিন বেশি থাকা, টাইপ 2 ডায়াবেটিস। তাহলে যে আমরা বলতেছি ইনসুলিন বেশি থাকা, তাহলে আমাদের কি করতে হবে? মাপতে হবে কি ব্লাডে ইনসুলিন। এবং ইনসুলিন মাপার জন্য ভালো ট্রিটমেন্ট টেস্ট হচ্ছে ফাস্টিং, খালি পেটে মাপাটা, সকালবেলাটা ভালো। আমাদেরকে ফাস্টিং ইনসুলিন মাপতে হবে। এবং ফাংশনাল মেডিসিনের কিছু নিজস্ব আছে, মার্কার আছে, টার্গেট মার্কার, কত নিচে রাখতে হবে এটা আমি দেখাবো। ওইটা আমাদের টার্গেট, ওখানে ওই পর্যন্ত আমাদের অ্যাচিভ করতে হবে টার্গেটটা। যখন আপনি ওই টার্গেটে যাবেন তখন দেখবেন ডায়াবেটিস খুঁজে পাচ্ছেন না, ঠিক আছে? দুইটা একসাথে কখনই থাকবে না, কিন্তু এই টার্গেট আর ডায়াবেটিস একসাথে থাকবে না। আপনি ডায়াবেটিসের পিছিয়ে দৌড়ানোর দরকার নেই, আপনি টার্গেট অ্যাচিভ করার জন্য দৌড়াতে হবে, ঠিক আছে? এটা হয়ে যাবে, খুব সিম্পল যদি আপনি ব্যাখ্যাটা বুঝেন। তাহলে কি করতে হবে? প্রথমে আমাদের দুইটা জিনিস করতে হবে ট্রিটমেন্টে। একটা হচ্ছে আমাদেরকে অতিরিক্ত ইনসুলিন কমাইতে হবে, আর আমাদেরকে ইনফ্লামেশন, প্রদাহ, যে প্রদাহটা চলতে থাকে সেই প্রদাহটা কমাইতে হবে। প্রদাহটা হচ্ছে এটাও একটা ইনসুলিন রেজিস্ট্যান্সের একটা কারণ। মনে করেন শরীরে আপনার বিভিন্ন প্রদাহটা অনেক কারণে হয়। একটা হচ্ছে স্ট্রেস একটা কারণ, তারপরে টক্সিক ম্যাটেরিয়াল, তারপরে হচ্ছে আমাদের পেটের আইবিএস বা পেটের হজম শক্তি কম, ঠিক আছে, স্টোমাকের অ্যাসিড কম হচ্ছে, তারপরে হচ্ছে আমার অ্যান্টিবায়োটিক, অনেক অ্যান্টিবায়োটিক এক্সপোজার হয়েছে, এনভায়রনমেন্টাল টক্সিক, পেস্টিসাইড, হার্বিসাইড এগুলো ঢুকছে, এই যে ফার্মের মুরগি খায়, হরমোন খাইছে অনেক, এটা একটা সমস্যা করতেছে। তো এই যে বিভিন্ন কেমিক্যাল বার্ডেন যে আমার ঢুকলো, এটা বডিতে আলটিমেটলি ইনফ্লামেটরি মার্কারগুলোকে বাড়ায় দেয়, ঠিক আছে? তাহলে এদিকে আমাদেরকে নজর দিতে হবে, ঠিক আছে? তো আমাদের কি করতে হবে? তাহলে ইনসুলিন কমাইতে হবে এবং ইনফ্লামেটরি মার্কার কমাইতে হবে। তাহলে ইনসুলিন কমাইতে গেলে এখন আমাদেরকে কি করতে হবে? ডায়েটে হাত দিতে হবে। প্রথমে ডায়েটে হাত দিতে গেলে আমাদেরকে যেই ডায়েটটা আমাদের ফলো করতে হবে সেটা হচ্ছে লো কার্ব হাই ফ্যাট ডায়েট,
হ্যাঁ, এবং এটা কারণ কি, কারণ আমাদের বডিতে প্রথমেই বলছে যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এইটার রেসপন্সে ইনসুলিন আসে। তো কার্বোহাইড্রেট সবচেয়ে বেশি ইনসুলিন ডেকে আনে, তারপরে প্রোটিনও কিছুটা আনে, ফ্যাট একদম ডাকে না। হ্যাঁ, ফ্যাটের রেসপন্সে ইনসুলিন খুব আসে না বললেই চলে, নাই। তো প্রোটিন কিছুটা ডাকে, ম্যাক্সিমাম রেসপন্স করেন কার্বোহাইড্রেট, স্পেশালি প্রসেস কার্বোহাইড্রেট, যেটা দ্রুত বডিতে গ্লুকোজে কনভার্ট হয়ে যায়। প্রসেস মানে কি, পরিশোধিত, মানে একদম ভেঙে চাচা ছোলা গ্লুকোজের কাছাকাছি অবস্থায় আমি নিয়ে ছেড়ে দিছি, মানে ঢোকার সঙ্গে সঙ্গে বডি একবার দ্রুত একবারে বার্ডেন গ্লুকোজ পেয়ে যায়। তখন কিন্তু ওইটাকে মানে কাভার করার জন্য প্যানক্রিয়াস অত দ্রুত ছাড়তে পারে না ইনসুলিন। হ্যাঁ, আপনি চামিচে চামিচে ঢাললে হয়তো সে রেসপন্স করতে পারে, কিন্তু একবারে এক গামলা যদি ঢেলে দেন তখন তো ওটাকে নিউট্রালাইজ করার জন্য তখন অত দ্রুত এত ইনসুলিন একবারে ছাড়তে পারে না বডি, তখন প্যানক্রিয়াস ফেল করে। ঠিক আছে, আমরা যখন ভাত খাই, সাদা ভাত খাই, সাদা চিনি খাই, হ্যাঁ, তারপরে প্রসেস কার্বোহাইড্রেট খাই, তখন ওই বালতি করে ঢেলে দিচ্ছি। কিন্তু যদি আপনি ঢেকি ছাড়া চাল খান, ফাইবারযুক্ত কার্বোহাইড্রেট খান, তখন চামিচে চামিচে একটু করে দিচ্ছেন, তখন আপনি বডি তাল মিলাই আপনাকে ইনসুলিন দিতে পারতেছে। হ্যাঁ, আপনি বালতিতে ঢাললে কিন্তু ও পারবে না, ও ফেল করবে। ঠিক আছে, তারপরে মূল জায়গাটা বুঝতে হবে যে কোথায় আপনাকে হাত দিতে হবে। সো আপনাকে ডায়েটটা কি হচ্ছে, লো কার্ব হাই ফ্যাট, কার্বোহাইড্রেট কম থাকবে, জিরো না, জিরো হলে তো মরে যাবেন, জিরো না। তো অনেকে এগুলো ভুল বুঝে, অনেকে কিটো বলে লাফালাফি করে। হ্যাঁ, তো কিটো না, যদি বলেন তো হেলদি কিটো বলতে পারে, অথবা কিটো কথাটাই বলা দরকার নেই, কিটো কথাটা অন্য জায়গা থেকে আসছে, কিটোজেনেসিস, কিটোসিস, হ্যান্ড। এটা হচ্ছে লো কার্ব হাই ফ্যাট, এটি স্ট্যান্ডার্ড ডেফিনেশন এই ডায়েটের। লো কার্ব হাই ফ্যাট, কার্বোহাইড্রেট কম থাকবে 5 to 10%, প্রোটিনের মধ্যেই থাকবে 20 to 25%, ম্যাক্সিমাম 30 হতে পারে, পার্সেন্ট টু পার্সেন্ট ভেরি করবে। আর ই থাকবে হচ্ছে আপনার ফ্যাট থাকবে হচ্ছে 65 to 70%। ঠিক আছে, মানে টেবিলটা ঘুরে দিবে, আগে যেটা খেতাম কার্বোহাইড্রেট খেতাম 70%, এখন ফ্যাট খাবেন 70%, বিকজ আমার টার্গেট কি, ইনসুলিন কমানো। ফ্যাট খেলে ইনসুলিন আসতেছে না, কিন্তু এনার্জি পাচ্ছি, ফ্যাটি অ্যাসিড খুব ভালো এনার্জি দিচ্ছে। হ্যাঁ, ফ্যাটের মধ্যে ভালো খারাপ আছে, ভালো ফ্যাট চয়েস করবো। ঠিক আছে, তো ওগুলা তাহলে এই জন্যই বললাম যে রুট কজটা আইডেন্টিফাই করাটা ইম্পর্টেন্ট। প্ল্যান আপনি সাজাতে পারবেন পরে, নলেজ থাকলে প্ল্যান আমি গোছায় গোছায় সাজাবো। প্রশ্ন করতে পারি? হ্যাঁ, অনেক সময় বাড়িতে রান্না বান্না করে মহিলারা, কেউ হয়তো তেল কম ইউজ করে, কেউ বেশি ইউজ করে। তো যদি ভালো তেল, যেমন ঘানি ভাঙা সরষের তেল, এটা যদি একটু বেশি পরিমাণে দিয়ে কেউ রান্না করে, এটা কি ভালো হবে না খারাপ হবে? না, খারাপ হবে না, কারণ তেল তো আপনার, হ্যাঁ, বেশি মানে কত বেশি, বেশি তো একটা লিমিট আছে, বেশি আপেক্ষিক বিষয়, আপনাদের কাছে একটা বেশি, আরেকজনের কাছে সেটা বেশি না। তো যেটা আমরা বেশি বলি সেটা বেশি না। ঠিক আছে, আমরা তো এক গ্লাস তেল খেয়ে ফেলি না, তো আমরা তরকারিতে একটু তো বেশি হলো, ওইটা সমস্যা না। কিন্তু তেলের অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, এটা নিয়ে আলোচনা করবো। তেল যেন বেশি পুরানো না হয়, হ্যাঁ, ট্রান্স ফ্যাট না হয়। আমরা কয়েকটা জিনিস হাত দিই, হাইড্রোজেনেটেড ফ্যাট এবং ট্রান্স ফ্যাট, এই দুটো ডেঞ্জারাস, এটা ইনফ্লামেটরি মার্কার। ওমেগা 6 বাড়ায় দেয় তেলের মধ্যে, আমাদের বাড়াইতে হবে ওমেগা 3, যেটা আমরা সাধারণত বীজ তেল, বীজ কি, যে বীজের কথা বলি, দেখেছি এই ঘানি ভাঙা সরিষার তেল মানে কি, বীজ থেকে আসেন, সরিষার বীজ, হ্যাঁ, কালিজিরা বীজ, তিসি বীজ, তারপর হচ্ছে বাদাম বীজ, নারকেল বীজ, এগুলো তেল, তারপর অলিভ বীজ। বাট আপনার শস্য, গ্রেইন, এখান থেকে করা যাবে না। রাইস ব্র্যান্ড, ভেজিটেবল থেকে, সূর্যমুখীর, সানফ্লাওয়ার, ভেজিটেবল, ওগুলোতে নেওয়া যাবে, কারণ ওগুলোর হিট লেবায়, মানে সে হিট নিতে পারে না, হিট নিলে সে ট্রান্স ফ্যাটে কনভার্ট হয়ে যায়, বডিতে যে সে আল লোড নিতে পারে না, বা যখনই প্রসেস করতে যায় তখন সে ভেঙে ট্রান্স ফ্যাট হয়ে যায়, বডিতে ঢুকে ওমেগা 6 হয়ে যায়, ইনফ্লামেটরি হয়ে যায়, কোথাও হলে ব্লাড ভেসেলের মধ্যে ঝামেলা করে, করোনারি আর্টারাইটিস। ওকে, তো আমাদেরকে হাত দিতে হবে কি, ইনসুলিন কমাইতে হবে। ওকে, তো এটা নিয়ে আমার একটা ভিডিও আছে, ইনসুলিন কমানোর ডায়েট, ওটা আপনারা দেখে নিন। ভিডিওটার পড়তে হচ্ছে সব কথা তো বলতে মিস হয়ে যেতে পারে, আপনারা দেখে নিন। আর প্রথমে আমরা লো কার্ব হাই ফ্যাট ডায়েট করবো, তারপর আমরা প্যালিও ডায়েট করবো। প্যালিও ডায়েটে কার্বোহাইড্রেট বেড়ে যাবে, বাট রিফাইন্ড কার্বোহাইড্রেট না, কমপ্লেক্স কার্বোহাইড্রেট থাকবে, ওটা প্যালিও ডায়েট, প্যালিওলিথিক ডায়েট আর কি, মানে গাছে যা পাতে তা, মানে ক্লোজ টু নেচার। হ্যাঁ, মানে বেশি প্রসেস হবে না। অরেঞ্জ খাবো বাট নট অরেঞ্জ জুস, হ্যাঁ, মালটা খাবো বাট নট মালটা জুস, হ্যাঁ, গাছে যা পাতে তা, এটা হচ্ছে প্যালিও ডায়েট। হ্যাঁ, তো ধান থাকবে, ধানকে ঢেকিতে খেতে হবে, পুরো ধানটা খেতে পারবো না, একবার ঢেকিতে ভাঙতে হবে। কিন্তু যদি মেশিনে মিলে নিয়ে যাই, আসতে হবে, মিলে নিয়ে যাই, তাহলে কি হবে, ওইটা আর ধান থাকবে না, ওটারে পালিশ করে চিনি বানাবে। আচ্ছা, যাক, আমরা কন্টিনিউশন করি, শেষ করি। আমি সংক্ষেপে বলি, আমি যেগুলো আমার ইউটিউবের চ্যানেলে আছে সেগুলোর জন্য আমি সময় নষ্ট করবো না, ওগুলো আপনারা সময়টা দেখে নিন। আর এই কথাগুলো অনেক জায়গায় আলোচনা হচ্ছে, আমি আজকে এই কথাগুলো হয়তো অন্যান্য ডাক্তাররা আর আগে থেকে বলতেছে, বাট আমি ট্রাই করতেছি মূল জায়গাটা, আমি ততক্ষণ পর্যন্ত স্যাটিসফাই না হয় যতক্ষণ মানে মূল ব্যাখ্যাটা না পাই। আপনি অনেক ব্যাখ্যায় আসতে পারে, এটা ভালো, এটা ভালো, এটা ভালো, ওয়াই এটা ভালো,
স্যার একটু বলি, জাহাঙ্গীর কবির স্যারের আর আপনার ব্যাখ্যাটা মোটামুটি কাছাকাছি। আমার কোনো ব্যাখ্যা নেই, জাস্ট আমি নিজে কোনো ক্রেডিট নিই না, আমি কোথা থেকে আমার উপর ওই নাজিল হয়নি, ঠিক আছে? আমি যেটা লার্ন করছি জানছি এটা আমি বলছি। যে যেটাই বলুক তাকে রেফারেন্স সহ কথা বলতে লো কার্বোহাইড্রেট মানে লো কার্বোহাইড্রেটের যে ডায়েটের কথা বলতেছেন সেম ওই ডায়েটটা। কিছু মিল যাবে, কিছু ডাক্তার না, কিছু কথা মিল যাবে। এটা সারা ওয়ার্ল্ডে চলছে, এটা সারা ওয়ার্ল্ডেই এই ডায়েট লো কার্ব হাই ফ্যাট। আমরা জানতাম না, আমরা হয়তো ওনার থ্রুতে এটা পরিচিত পাইছি, বাট এটা তো কেউ আবিষ্কার করেনি, এটা তো অনেক আগে থেকে ওয়ার্ল্ডে চলতেছে। অনেক ডায়েট, লো কার্ব ডায়েট, প্যালিও ডায়েট, কিটো ডায়েট, হ্যাঁ অনেক টাইপ অফ ডায়েট চলে, মেডিটেরিয়ান ডায়েট, হ্যাঁ অনেক ডায়েট আছে। এই ডায়েটটা তো স্যার খুবই কঠিন, খুবই কঠিন। আচ্ছা, পদ্ধতি ভুল হলে তো কঠিন হবে। আচ্ছা, যাই নিজে নিজে করলে তো অনেক সময় ইউটিউব ডাক্তার হয়ে গেলে তো সমস্যা। ভুল হলে আপনি কোথাও পরামর্শ করলে ঠিক হবে। ওকে, তো এখন হচ্ছে আমাদের এই যে আমরা যে ইনফ্লামেটরি মার্কার বললাম, হ্যাঁ এটা খুব ইম্পর্টেন্ট, এটা আপনারা একটু দেখে নিতে পারেন। আমাদের টার্গেটটা কি, ফাংশনাল মেডিসিন আমরা কি করি, আমাদের সুস্থ থাকার জন্য এই মার্কারগুলোকে রাখতে হবে। সবগুলো টেস্ট আমরা বাংলাদেশে যদিও হয়, হ্যাঁ বাংলাদেশে সবগুলো টেস্টই হয়, তো এখন আমরা সবগুলো হয় না, নিচের ওই যে এই টেস্টগুলো হয় না, হ্যাঁ এলডিএলপি অক্সিডেজ, এটাকে বলা হয় অ্যাডভান্স লিপিড প্রোফাইল, এটা ইন্ডিয়াতে হয়। আমাদের সমস্যা হচ্ছে যে আমাদের অনেক ভালো ভালো টেস্টগুলো আমাদের এখানে হয় না, তো যা যেটি হয় এটা দিয়ে আমরা বুঝে নিতে পারি। তো সিআরপি জানি কি, সি রিঅ্যাক্টিভ প্রোটিন, হ্যাঁ এটা আমাদের একের নিচে রাখতে হবে। আপনি যদি এগুলো রাখতে পারেন আপনি শরীর সবচেয়ে ভালো চলবে, ঠিক আছে? তারপর হোমোসিস্টিন, এটা হচ্ছে কার্ডিয়াক ইনফ্লামেটরি মার্কার, হার্টের মায়োকার্ডিয়াল ইনফ্লামেশন আছে কিনা এটা বোঝা যায়, ঠিক আছে? তো এইটা যদি আপনি ডেফিনেটলি 10-এর নিচে রাখতে হবে, 10-এর নিচে। তারপরে ইন্টারলিউকিন 6 10-এর নিচে, ইন্টারলিউকিন 8 20-এর নিচে। এগুলো হচ্ছে লিভার থেকে তৈরি হয়, সাইটোকাইন এগুলো বলা হয়, মানে এগুলো বিভিন্ন প্রদাহকে রেসপন্স এটা লিভার তৈরি করে। টিএনএফ মানে টি1 নেক্রোসিস ফ্যাক্টর, এগুলো 20-এর নিচে রাখতে হবে। ফাস্টিং ইনসুলিন, এই যে আমরা বললাম যে খালি পেটে ইনসুলিন, কত রাখবেন? টার্গেট হচ্ছে 5-এর নিচে রাখা, না হলে অন্তত 10-এর নিচে, নট মোর দেন 10, কিন্তু 5 7 6 7 এরকম রাখতে হবে, ঠিক আছে? হিমোগ্লোবিন A1C 5-এর নিচে, ঠিক আছে? হ্যাঁ, তো এটা 5-এর নিচেই রাখতে হবে। এলডিএলপি এটা 750-এর নিচে, এটা বাংলাদেশে হয় না, এই জন্য আমরা এলডিএল ট্রাইগ্লিসারাইডের রেশিওটা কমায় রাখি। এটা নিয়ে আমার একটা ভিডিও আছে, ওটা দেখে নিন, আমি আজকে সমস্যা করতেছি না। কারণ কোলেস্টেরলটা আমরা কী রেশিও, কোলেস্টেরল ইন্ডিভিজুয়াল কোনো মার্কারের তুলনায় কোলেস্টেরল টিজি রেশিও, এসডিএল টিজি রেশিও, এই রেশিওগুলো ইম্পর্টেন্ট, রেশিওগুলো আপনাকে কমায় রাখতে হবে। আচ্ছা, তো এখন আমাদের কি করতে হবে, পজিটিভ লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। পজিটিভ লাইফস্টাইল, আচ্ছা একজন ভদ্রলোক উনি রোগী ছিল, উনি কি নামাজে চলে গেছে? আচ্ছা, পজিটিভ লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। পজিটিভ লাইফস্টাইলের মধ্যে হচ্ছে 30 মিনিট হাঁটা খুব ইম্পর্টেন্ট, যত ডায়েটই করেন যাই করেন, কিন্তু যদি হাঁটলে কোষগুলো তরতাজা হয়, ইনসুলিনগুলো রিসেপ্টরগুলো খুব অ্যাক্টিভেট হয়, তখন সেন্সিটাইজড হয়ে যায়। সেন্সিটাইজড মানে সে তখন দ্রুত গ্লুকোজগুলোকে নিতে পারে। আমি তো ব্লাডে গ্লুকোজ ঘুরতে দিব না বেশি, ব্লাডে গ্লুকোজ বেশিক্ষণ ঘুরলেই সে প্রোটিনের সাথে লেগে গ্লাইকেটেড প্রোটিন হবে, ওই গ্লাইকেটেড প্রোটিন তো আমার উপর থেকে নিচ পর্যন্ত ডিস্ট্রয় করে ফেলবে। কমপ্লিকেশন যা বললাম সব গ্লাইকেটেড প্রোটিন, তাহলে ব্লাডে গ্লুকোজ তো রাখা যাবে না। হয় এটাকে আমি কম এন্ট্রি করবো, আমাদের পলিসি এখন কম ঢুকাবো, গ্লুকোজ কম থাকবে, কোষের মধ্যে কম ঢুকবে, কোষ ইনিশিয়ালি আমাদের অন্য এনার্জি সোর্সে চালাবো, তারপরে আমরা ভালো কার্বোহাইড্রেট নিব, ব্যাস। কার্বোহাইড্রেট আমরা বন্ধ করবো সেটা না, কিন্তু ইনিশিয়ালি কিছুদিন 3 to 4 উইকস আমরা কম খাবো, তারপরে আমরা প্যালিওতে চলে যাবো। তাহলে কি হচ্ছে, 30 মিনিটস যদি আপনি হাঁটেন তাহলে আপনি 50% চান্স মানে অনেক কমে যাবে, ঠিক আছে? অনেক ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসবে। হাই ইন্টেন্সিটি এক্সারসাইজ, এটা বেশি ভালো ম্যারাথন দৌড়েছে। হাই ইন্টেন্সিটি মানে কি, অল্প সময় বেশি দৌড়। এই যে 100 মিটার যে স্প্রিন্ট দেয় না, এটাকে হাই ইন্টেন্সিটি। অথবা ট্রেডমিলে দৌড় দিলেন, অথবা দ্রুত জগিং করলেন, অথবা পুশ আপ দিলেন, তাহলে অল্প সময় বডিতে বেশি পরিমাণে যখন একটা মানে এনার্জি ডিমান্ড ক্রিয়েট করেন, অক্সিজেন ডিমান্ড ক্রিয়েট করেন, তখন কি হয়, তখন গ্লুকোজগুলো দ্রুত একবারে বডি কোষগুলো নিয়ে নিতে পারে। কিন্তু আস্তে আস্তে যখন করেন বডি কিন্তু এটা মানায় নেয়, তখন এটাকে আর হয় না। এই জন্যে 100 মিটার দৌড় দেওয়া বেশি গুরুত্বপূর্ণ 1 মাইল হাঁটাচ্ছে। কিন্তু এটা সবাই না, যাদের হাঁটুতে ব্যথা, পায়ে ব্যথা, মাঝে ব্যথা, দৌড় দিতে তাদের জন্য ডায়েট, হ্যাঁ আস্তে আস্তে। এটা হচ্ছে মোটামুটি সুস্থ মানুষের জন্য একটু বাড়াইতে হবে, মানে যেই অল্প পরিশ্রমে যেটা বেশি ঘামে, ঠিক আছে? এটা স্যার ছেলেদের ক্ষেত্রে সম্ভব, ঢাকাতে তো মেয়েদের ক্ষেত্রে সম্ভব না। উঠা বসা করবেন।
বাসায় উঠা বসা আর কি উঠা বসা কোন কিছু ধরে নিয়ে উঠা বসা করেন না, ঠিক আছে? বিকল্প রাস্তা তো তৈরি করতে হবে। হ্যাঁ, পুশ আপ দেন, যেটা আপনার এই করেন দড়ি দড়ি হ্যাঁ অবশ্যই আপনার এটা কোনো বিষয় না। আপনার শরীরের সেল বার্ন করবেন, আপনার যে কোনো জায়গায় করতে পারেন। আপনাকে একবারে জিমে যে 10 লাখ টাকা মেশিন কিনে করতে হবে নট নেসেসারি। না ঘরের ভিতরে সাইকেলিং করলে স্যার ওইটা একই কথা। যাই করবেন একটু দ্রুত অল্প সময়ের মধ্যে যেন ঘাম ঝরে মানে আস্তে আস্তে না, এরকম মানে দ্রুত যতক্ষণ এই 10 মিনিট করে ব্যাস ওইটা দ্রুত বডি টান দিয়ে দিবে, গ্লুকোজগুলো দ্রুত পোষে নিয়ে নেবে। হ্যাঁ, করে আপনি আবার ওই দিন স্টপ হয়ে যান, পজ দিন, তাহলে গ্রোথ হরমোন রিলিজ হওয়ার অনেকগুলো ব্যাপার আছে। সাফিসিয়েন্ট স্লিপ, পর্যাপ্ত ঘুম লাগবে, কারণ এই ঘুমের তো আসলে অনেক ইম্পর্টেন্ট। বলা হচ্ছে যে 7 থেকে 8 ঘন্টা। তো এটা হলে আপনার মেলাটোনিন ঠিক মতো রিলিজ হচ্ছে, গ্রোথ হরমোন রিলিজ হচ্ছে, এবং 10টা 11টার দিকে শুয়ে পড়া, আর্লি উঠা, ঠিক আছে? তো এটা আমরা জানি, কিন্তু চেষ্টা করতে হবে এটা মানার, ঠিক আছে? এবং লাইট না জ্বালানো, কারণ লাইট জ্বালালে মেলাটোনিন রিলিজ হয় না, এই সমস্যাগুলো হয়। তারপরে স্ট্রেস কমাইতে হবে। তো স্ট্রেসটা অনেকগুলো বিষয়। তো স্ট্রেস থাকলে আসলে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়। স্ট্রেসটা হচ্ছে কি? স্ট্রেসটা হচ্ছে আমাদের ফিজিক্যাল কারণে হতে পারে, সাইকোলজিক্যাল কারণে হতে পারে, বিভিন্ন ডিজিজের কারণে হতে পারে। তো স্ট্রেস হলে এই স্ট্রেসটাকে ওভারকাম করার জন্য আমাদের যে ইম্পর্টেন্ট যে গ্ল্যান্ড আছে সেটা হচ্ছে অ্যাড্রিনাল গ্ল্যান্ড। তো এটা কিডনির উপরে থাকে। অ্যাড্রিনাল গ্ল্যান্ডের উপরে কর্টেক্স থাকে, ভিতরে মেডুলা থাকে। তো মেডুলা হচ্ছে নার্ভের মতো কাজ করে। কর্টেক্স যেটা আছে, কর্টেক্সের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে মাঝখানে যে লেয়ার, সেখান থেকে গ্লুকোকর্টিকয়েড রিলিজ হয়। হ্যাঁ, নামই হচ্ছে গ্লুকোকর্টিকয়েড, মানে গ্লুকোজ বাড়ায় দেয়। কর্টিকয়েড মানে কর্টিসল রিলিজ করে, ঠিক আছে? ও কিন্তু স্ট্রেসের রেসপন্সে রিলিজ করে। স্ট্রেস মানে কি? যেমন ধরেন যে আপনি হাসপাতালে গেলেন প্রচন্ড অ্যাজমা নিয়ে, প্রচন্ড চুলকানি নিয়ে, তখন ডাক্তার কি করে? যদি একটা কর্সন ইনজেকশন দিয়ে দেয় না, কর্সনটা কি? একটা আর্টিফিশিয়াল কর্টিকোস্টেরয়েড দিয়ে দিচ্ছে। দিলে কি হয়? সঙ্গে সঙ্গে চুলকানিটা কমে যায়, আপনার লাইফটা সেভ হয়, আপনি শান্তি পান। হ্যাঁ, অ্যাজমা টান উঠে গেছে, অবস্থা খারাপ, হ্যাঁ, ইনজেকশনটা দিয়ে তারপর নেবুলাইজ দিয়ে দেয়, তাহলে দেখেন যে আপনার ম্যাজিকের মতো কমে যাচ্ছে। ডাক্তার গ্রেট, হ্যাঁ, কাজ ঠিক আছে করছে, সে গ্রেট কাজই করছে, আপনাকে হেল্প করছে। কিন্তু মানে এই যে এটা কিন্তু আপনি বডি ন্যাচারালি কিন্তু এটা আল্লাহ তাআলা আপনাকে প্রতিনিয়ত করাচ্ছে। এটা কি করাচ্ছে? এই যে কর্টিসল রিলিজ হচ্ছে সেটা, কিন্তু সেটা তো ইমার্জেন্সি সিচুয়েশনের জন্য, ঠিক আছে? বা একটা বেজাল একটা লেভেল আছে। কিন্তু আপনি যদি বডি সারাদিন ইমার্জেন্সি মোডে থাকে, তাহলে তো অবস্থা খারাপ। ইমার্জেন্সি কথাটা মানে তো স্বল্প সময়, নাকি? ইমার্জেন্সি মানে তো স্বল্প সময়, ইমার্জেন্সি মানে তো হোল ডে না, এটা ইমার্জেন্সি হতে পারে না। কিন্তু ইমার্জেন্সিটা এনে যদি আপনি হোল ডে বানান, তাহলে তো আপনি শেষ। আপনি একটা অ্যাড্রিনাল গ্ল্যান্ড ফ্যাটিক হয়ে যাবে, সে কত রিলিজ করবে? কারণ আপনি অলওয়েজ টেনশনে আছেন, অলওয়েজ প্যারার মধ্যে আছেন, অলওয়েজ আপনার বিভিন্ন ডিজিজে সাফার করতেছেন, অলওয়েজ আপনার মেন্টাল ট্রমার মধ্যে আছেন, অলওয়েজ ঘুম কম আছে, তাহলে আপনার কর্টিসল কতক্ষণ সে সাপ্লাই করবে? সে তখন কি হয়? অ্যাড্রিনাল ফ্যাটিক, ডাউন, আর পারবো না, ঠিক আছে? যা পারবো, হ্যাঁ, আপনিও শেষ, প্যানক্রিয়াস অ্যাড্রিনাল গ্ল্যান্ডও শেষ, তখন বডি তখন আর ঝামেলা করে যায়। সো এই যে এটাকে হাইপোথ্যালামাস পিটুইটারি অ্যাড্রিনাল অ্যাক্সিস বলে। এই অ্যাক্সিসের রেগুলার মানে মেইন কথা হচ্ছে এটি আমি বললাম যে আপনাকে স্ট্রেসটা কমাইতে হবে। স্ট্রেস কমানোর জন্য আমরা কী করি? অসুখ বিসুখ থাকলে সেটা থেকে ট্রিটমেন্ট করা, সঠিক ট্রিটমেন্ট করা, তারপরে হচ্ছে আপনার মেডিটেশন করা, যোগা করা, ভালো খাবার দাবার করা, ভালো ঘুম, ঠিক আছে? সোশ্যাল কিছু উল্টাপাল্টা ইস্যু থাকলে এগুলো ঠিকঠাক করা, ঠিক আছে? এগুলো আপনাকে যেটা আপনার কন্ট্রোলে আছে সেটা আপনাকে করতে হবে। অসুখ বিসুখ থাকলে সঠিক রাস্তায় বা যেই ট্রিটমেন্ট করলে আমার কম বডিতে টক্সিক লোড হবে সেগুলো নিতে হবে, নিয়ে আপনাকে স্ট্রেসটা কর্টিসল রিলিজটা কম করে দিতে হবে, ঠিক আছে? আর এরপরে ট্রিটমেন্ট, সব জিনিসের ব্যাকআপ আছে। এই ভালো ভালো কথা বললাম, কিন্তু সবার পক্ষে তো সম্ভব না, কিন্তু ইমার্জেন্সি হয়ে গেলে আপনাকে ট্রিটমেন্ট দিতে হবে, ঠিক আছে? তারপরে কি হচ্ছে যেগুলো বললাম, মেডিটেশন, যোগা, ব্রিদিং এক্সারসাইজ খুব ইম্পর্টেন্ট, এবং এটা মানে ম্যাজিক্যাল কাজ করে। কারণ ব্রিদিং এক্সারসাইজ করা মানে ভ্যাগাল নার্ভ স্টিমুলেশন হয়, প্যারাসিম্যাটিক অ্যাক্টিভিটিগুলো ওভার স্টিমুলেশন হয়, এবং এটা আপনি ঘরে বসে করতে পারেন। আমি একদিন দেখাইছিলাম একটা হিসেব, সেটা হচ্ছে আপনি চেয়ার নিয়ে বসে জাস্ট আপনি ব্রিদিং এক্সারসাইজ 10 বার 20 বার আপনি ব্রিদিং ইন, 20 বার ব্রিদিং আউট। নেওয়ার চেয়ে ছাড়াই দ্বিগুণ সময় নেবেন, নাক দিয়ে নেবেন, মুখ গোল করে ছাড়বেন, মনে মনে 4 পর্যন্ত গুনবেন, 8 পর্যন্ত গুনে ছাড়বেন। তাহলে ব্লাড অক্সিজেনটা কিছুক্ষণ ধরে থাকলো, এই অক্সিজেনটা সার্কুলেশনে হলো, আপনার ব্রেনও কুল হয়ে যাচ্ছে, আপনার অ্যাড্রিনাল রাশটা কমে যাবে। হ্যাঁ, এটা আপনি 20 বার করেন, দিনে 60 বার। আজকে থেকে এই প্র্যাকটিসটা সবাই করতে হবে, ঠিক আছে? অফিসে থাকেন, বাসায় থাকেন, যেখানে থাকেন, একটু এমটি স্টমাকে, মানে একদম ভরপেট খেয়েই বসে করতে হবে না, একটু খালি পেটে খেলে 2 ঘন্টা পর, না খেলে খাওয়ার আধা ঘন্টা আগে বা 1 ঘন্টা আগে, ঠিক আছে? এটা অভ্যাসটা করে ফেললে দেখবেন যে অনেক স্ট্রেস কমে গেছে এবং শরীর অনেক ফ্রেশ লাগতেছে, ব্রেন প্রচুর অক্সিজেন পাচ্ছে, ঠিক আছে? তো আর বিভিন্ন টাইপের যোগা আছে, এগুলো আপনি সার্চ করলে পাবেন। অনেক যোগা ব্যায়াম আছে যেটা আপনার জন্য সুইটেবল করবেন। মেডিটেশন আছে, নামাজ আছে, এক্সারসাইজ আছে, ভালো ভালো দান সদকা আছে, মানে যেটা করলে অন্তর প্রশান্ত হয় সেটাই। যে যে ধর্মে আছে সেই ধর্ম পালন করবে, সমস্যা।
তারপরে হচ্ছে অ্যাভয়েড এনভায়রনমেন্টাল টক্সিন। আমাদের খাবার চয়েস করার ক্ষেত্রে আমরা ন্যাচারাল খাবার চয়েস করব। এই সিনথেটিক আমাদের এখন তো আসলে খাবার খুব কোয়ালিটি খারাপ, তো সেক্ষেত্রে আমাদের প্লাস্টিক ম্যাটেরিয়ালগুলো আমরা ওয়ান টাইম প্লাস্টিকের কোনো খাবার খাবো না, নামই তো ওয়ান টাইম, তো এটা খেলে কিন্তু আপনি ক্যান্সার ম্যাক্সিমাম বাসায় যে উনি ওয়ান টাইম নিয়ে আসছে। তো এরকম প্রত্যেকের বাসায় কিন্তু বাচ্চাদের বাসায় কিন্তু ওয়ান টাইম একটা বোতল ধরাই দিচ্ছে, হ্যাঁ সে পড়াশোনা করতেছে একটু বোতল থেকে পানি খাচ্ছে, সে কিন্তু বাইফসফেট খাচ্ছে, থ্যালেটস খাচ্ছে, এগুলো কিন্তু কার্সিনোজেনিক এবং ইস্ট্রোজেন মিমিক্যাল, মানে ব্রেস্ট বড় হয়ে যাবে, মহিলা মেয়েদের মেনস্ট্রুয়েশন এলোমেলো হয়ে যাবে, ওভারিয়ান ক্যান্সার বা ঝুঁকি বাড়বে, এটা ইস্ট্রোজেনের মতো মিমিক্রি। যাই ওটা আমি হরমোনাল নিয়ে আলোচনা করার সময়টা পরে আলোচনা করবো। মানে এই প্লাস্টিক ম্যাটেরিয়াল অ্যাভয়েড করতে হবে, কাঁচা জিনিস ব্যবহার করবেন, অথবা প্লাস্টিক ব্যবহার করলে হাই কোয়ালিটি প্লাস্টিক, ঠিক আছে, যেটা উল্টা দিকে 5 অথবা 7 অথবা 9 লেখা থাকে, ঠিক আছে। তো এগুলো কাঁচ বেস্ট। আর খাবারের মধ্যে যতটুকু সম্ভব, অথবা আপনি খাবার আনার পর ভেজিটেবলটা, কারণ ওজন মেশিন থাকলে ওজন দিয়ে ক্লিয়ার করতে পারেন, অথবা আমি একটা ভিডিওতে হাইড্রোজেন পারক্সাইড দেখেছিলাম, এটা ওজন হয়ে যায়। হাইড্রোজেন পারক্সাইড দিয়ে আপনি সবজিগুলো, মাছগুলো, মাংসগুলো করে নিতে পারেন, কারণ মাংস আর মাছ এখন হরমোন ছাড়া পাবেন না, তো আপনি যতটুকু সম্ভব লোড কমাই দিলেন, ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট। তো আর অর্গানিক বিষয়গুলো যতটুকু সম্ভব, ঠিক আছে, বড় বড় আর জিএমও ফুডগুলো অ্যাভয়েড করবেন। জিএমও ফুড মানে যেগুলো সৃষ্টিকর্তার সৃষ্টির সাথে বাটপাড়ি করা হয়েছে, সোজা কথা। জিএমও মানে হচ্ছে এটা, বুঝা গেছে, মানে আপনি কি বলবো, এটা জিনের মধ্যে খেলা করা হয়েছে, জিনের মধ্যে খেলা করা হয়েছে। সৃষ্টিগত যে জিন দিচ্ছে আপনি সেই জিন উঠে আরেকটা জিন ঢুকাই দিচ্ছেন। এই যে শঙ্কর গরু খায় না, হাইব্রিড গরু কিন্তু অনেক মুরব্বীরা খায় না, বা খাইলে সমস্যা হয়, এরা বুঝে না বুঝে ব্যাখ্যা না বুঝে ওরা খায় না, কারণ হাইব্রিড গরুটা কিন্তু ঝামেলা। আপনি ন্যাচারাল দেশি গরু ভালো। এরকম ভাবে ভুট্টা, আগে যে ভুট্টা ছিল এখন ভুট্টা নেই, এখন বিশাল বিশাল ভুট্টা, জিন পরিবর্তন করে ফলন বাড়াইছে, বাট সেটার ওই যে জিনে হাত দেওয়া মানে কি, যে প্রোডাক্টটা তৈরি হয়েছে ওইটা ভাঙার এনজাইম তো আমার বডিতে নাই, তখন ওইটার বডিতে রিয়াক্ট করতেছে, লিকি গার্ড তৈরি করতেছে, ইনফ্লামেশন তৈরি করতেছে, ওখান থেকে আমার আইবিএস তৈরি হচ্ছে, অন্যান্য ওই প্রোটিনগুলোর এগেনস্ট অ্যান্টিজেন তৈরি হয়ে কারো অ্যাজমা হচ্ছে, কারো সোরিয়াসিস হচ্ছে, কারো অ্যালজাইমার্স হচ্ছে, লট অফ প্রবলেম হচ্ছে, ঠিক আছে। কলা, দেশি কলা খাইতে হবে, মানে সোজা আদি অকৃত্রিম যতটুকু সম্ভব। মুরগি কিনলে মরা মুরগি, মানে মরা মানে চিকন চাকন মুরগি, গরু কিনলে মরা ধরা মুরগি, গরু, হ্যাঁ, যেটা কম সার খাইছে, মানে এখন আর এই নাদু সন্দেশ গরু কিনবেন না, বাজারের সাথে মরা ধরা গরু কিনবেন, হ্যাঁ হ্যাঁ। তো কথার কথা বললাম, মানে যেটা সুন্দর দেখতে, সুন্দর তেমনি হয়নি, 3 মাসে 1.5 মাসে 6 মাসের সাইজ বানাইছে, একটা হরমোন আর এই দিয়ে, ঠিক আছে, ওই হরমোনগুলো আপনার শরীরে যাচ্ছে। সৌন্দর্যের আড়ালে সৌন্দর্য থাকে না, সব জায়গায় ঝামেলা, ঠিক আছে, তো এটা একটু দেখে নিতে হবে, সৌন্দর্য দিয়ে মোহিত হওয়া যাবে। তো এখন হচ্ছে তাহলে আমাদের এই বিষয়গুলো খেয়াল করতে হবে, ন্যাচারাল থাকতে হবে। আর বায়োআইডেন্টিক্যাল হরমোন, এটা আমাদের আরেকটা ইম্পর্টেন্ট একটা বিষয়, ফাংশনাল মেডিসিন আমরা এটা খুবই প্র্যাকটিস করি। বায়োআইডেন্টিক্যাল হরমোন আমি অল্প সময়ে বলে দিই, এটা কি জিনিস। এটা হচ্ছে আমাদের শরীরে যে হরমোনগুলো রিলিজ হয়, ঠিক আছে, সেই হরমোনগুলোর মতো একই কেমিক্যাল স্ট্রাকচার, ঠিক আছে। সেই হরমোনটা দেখতে যদি এরকম হয়, এটা খুবই একটা ইন্টারেস্টিং সাবজেক্ট এবং এটাতে একটা দ্রুত ট্রিটমেন্ট আনা যায়। সেই হরমোনটা যদি দেখতে ধরেন যে ওকে, এটা ধরেন যে একটা হরমোন, হ্যাঁ, এটা ধরেন যে ইস্ট্রোজেন সাপোজ। এখন আমি যদি আমাদের ইস্ট্রোজেন হরমোনও তো গাইনি ডাক্তাররা অন্যরা দিচ্ছে, ওরা দিচ্ছে কি সিনথেটিক ইস্ট্রোজেন, যেটা দেখতে এরকম না, হয়তো ডি এর জায়গায় এফ আছে, হ্যাঁ, সি এর জায়গায় পি আছে, ঠিক আছে, হয়তো মূল লাঠিটা ঠিক আছে কিন্তু সাইড চেনগুলো সমস্যা। কারণ কি? দুইটা কারণ। এখানে একটা ব্যবসা, একটা বড় বিষয় আছে। আমি যদি সৃষ্টিকর্তাটা কপি করি, আমার কারোর প্যাটেন্টে টাকা দিতে হবে না, কপিরাইটে টাকা দিতে হবে কাউকে? সৃষ্টিকর্তাটাকে কপি করছি, তাহলে তারপরে টাকা দিতে হবে। কিন্তু আমি যদি লেজ লাগায় ডি এর জায়গায় পি বানায় মার্কেটে ছাড়ি, আপনি কিন্তু আমার এটা ইউজ করতে পারবেন না, আমাকে টাকা দিতে হবে কপিরাইট। এটাকে বলা হয় প্যাটেন্সি, হ্যাঁ, সারা ওয়ার্ল্ডে এই প্যাটেন্সি ব্যবসা চলতেছে, যে কারণে কিন্তু বডি আবার এটার জন্য রেডি, বডিকে পি দিলে আবার সমস্যা নেই, সৃষ্টিকর্তার ডিজাইনের সাথে বডি দেওয়া আছে, তো ওইটার এগেনস্ট সব এনজাইম রেডি করা আছে, ও এটার সাথে অ্যাডাপ্ট মানা নিতে পারে। তো এই জন্যই যতই সিনথেটিক হরমোন দেওয়া হয় বডি কিন্তু খারাপ রিঅ্যাক্ট করে, ঠিক আছে। এই জন্যই ন্যাচারাল জিনিস থাকতে হবে। তো এখন সুখের বা আনন্দের বিষয় হচ্ছে যে যেহেতু ফাংশন মেডিসিন ডাক্তার আগে আসছে, ফাংশন মেডিসিন ডাক্তার কিন্তু আলাদা কোনো ডাক্তার না, তারা হচ্ছে কি বলবো যে কিছু ভালো মন মানসিকতার ডাক্তার, সব এমডি করা বড় বড় ডাক্তার। আজকে নেটে সার্চ করবেন কারা ফাংশনাল মেডিসিন প্র্যাকটিস করে, সব রেভলিউশনারি, অনেক লিজেন্ড হওয়ার পরে তার ফাংশনাল মেডিসিনে কনভার্ট হয়েছে।
যখন তারা দেখছে যে না এইভাবে তো হেলথ কেয়ার ট্রিটমেন্ট করা যাচ্ছে না, রোগ তো ভালো হয় না, তাহলে আমাদের ঘাটতি কোথায়? হ্যাঁ, তাদের ভালো উদ্দেশ্য নিয়ে তারা নিজেদেরকে চেঞ্জ করছে, ট্রিটমেন্টটা চেঞ্জ করছে। তো তারা তখন এগুলো গবেষণা করে দেখছে যে এটা আমরা ল্যাবেই তৈরি করবো, বাট একই ফর্মুলা, একই রকম দেখতে, সি এর জায়গায় সি থাকবে, ডি এর জায়গায় ডি থাকবে। হ্যাঁ, সাধারণত এটা সোর্সটা হচ্ছে প্ল্যান্ট সোর্স, ইয়াম বা সয়াবিন বা বিভিন্ন সোর্স থেকে আমরা ল্যাবে নিয়ে এসে একই রকম জিনিস তৈরি করে, এটাকে বলা হয় বাই আইডেন্টিক্যাল হরমোন। এটা সেম টু সেম রেসপন্স করে, এবং এটা আমরা যখনই দেই, থাইরয়েড দিতে পারি, সেক্স হরমোনের মধ্যে ইস্ট্রোজেন, প্রজেস্টেরন, আমরা হরমেশা প্রজেস্টেরন দেই, তারপরে যে অ্যাড্রিনাল হরমোন, মেলাটোনিন, থাইমাস, এগুলো যার যেটা প্রবলেম তাকে তখন আমরা বাই আইডেন্টিক্যাল হরমোন দিলে দ্রুত রেসপন্স হয়, এবং এটা সারা জীবন দিতে হয় না। সবচেয়ে বড় কথা হচ্ছে আপ টু ব্যালেন্স পর্যন্ত, ব্যালেন্স হয়ে গেলে আপনি জাস্ট হেলদি লাইফস্টাইল লিড করবেন, চলবে। হ্যাঁ, যদি না আপনার গ্ল্যান্ড ঠিক থাকে, কিছু যদি গ্ল্যান্ড যদি নাই থাকে তখন হয়তো লাইফ লং দিতে হবে, কারণ কারখানায় যদি উড়ে যায় সেক্ষেত্রে কিছু করার নেই, সেটা কোনো প্যাথি দিয়ে কিছু করতে পারবে না। আচ্ছা, এখন ন্যাট্রোসিউটিক্যালস কিছু ডায়াবেটিসের জন্য, বা এটা আপনার পিসিওএস, পলিসিস্টিক ওভারি সিনড্রোম, ওইটাও কিন্তু মূল কজ হচ্ছে, ওয়ান অফ দ্য লিডিং কজ হচ্ছে যে ইনসুলিন রেজিস্ট্যান্স। এই যে পিসিওএস যে আমরা ট্রিটমেন্ট করি, এটার মূল কারণ হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। এছাড়া অনেকে জেনেটিক কারণ আরও কিছু আছে, কিন্তু একটা ইনসুলিন রেজিস্ট্যান্স একটা অন্যতম কারণ। তো এখানে কি করতে হবে, কিছু সাপ্লিমেন্ট বা ন্যাট্রোসিউটিক্যালস আছে, যেটাকে ন্যাট্রোসিউটিক্যালস বলে, কিছু ন্যাচারাল ফার্মাসিউটিক্যালের নাম হচ্ছে ন্যাট্রোসিউটিক্যালস। তো টরিন, এটা একটা প্রোটিন, ম্যাগনেসিয়াম, বায়োটিন, ভ্যানাডিয়াম, ভিটামিন ডি, এগুলো আমাদের দিতে হয় বডিকে ব্যালেন্স ঠিক রাখার জন্য, বিকজ আমাদের নিউট্রিশন, আমাদের সাপ্লিমেন্ট খুব ইম্পর্টেন্ট। সাপ্লিমেন্টটা কি জিনিস? সাপ্লিমেন্ট একটা অন্য কোনো বিষয় না, সাপ্লিমেন্টটা হচ্ছে আমাদের যেটা ন্যাচারালি হওয়া উচিত ছিল সেটার ঘাটতি হওয়ার কারণে সাপ্লিমেন্ট। আমার উচিত ছিল আমার গায়ে রোদ লাগানো, হ্যাঁ, আমার উচিত ছিল আউটডোর অ্যাক্টিভিটি করা, যেহেতু আমাদের মডার্ন লাইফের কারণে আমরা ওই জায়গা থেকে সরে এসে এখন আমাদের মানে নিজেদের মতো করে বাঁচতেছি, তাহলে কিন্তু আমাদের শরীর তো এভাবে ডিজাইন করা না, শরীর তো ওইটার যে কন্টিনিউয়াস যে ল্যাকিংসটা ওটাকে আপনাকে দিতে হবে না। ভিটামিন ডি এর জবাব হলে তো ভিটামিন ডি তখন সমস্যা হবে, তখন সাপ্লিমেন্টগুলো এই জন্যই এখন বেশি ব্যবহার হয়, কারণ আমাদের লাইফস্টাইলের কারণে এগুলো লাগতেছে। যদি আমরা খাবার ভালো পেতাম, অ্যাক্টিভিটি বেশি করতাম, এগুলো আপনার অনেক কম লাগতো বা লাগতোই না। হ্যাঁ, তো এই জন্য এখন ভবিষ্যতে এগুলো আরো বেশি লাগবে। ফুড নষ্ট হয়ে যাচ্ছে, মানে কতটুকু সাপোর্ট দিবে, এটা আবার কোনো মানে প্রতিক্রিয়া আছে কি? ন্যাচারাল সোর্স থেকে করলো আপনার ওই যে এখন তো ন্যাচারাল সোর্স আছে, যেমন আমাদের সাপ্লিমেন্ট মানে যে এটা না, আপনি বাদাম খাবেন, ম্যাগনেসিয়ামের জন্য আমরা বাদাম দিব, ঠিক আছে। সাপ্লিমেন্ট মানে যে ক্যাপসুল সেটা না, সাপ্লিমেন্ট মানে এক্সট্রা ফুড। ক্যাপসুলে ভরলে ওটা ক্যাপসুল হয়ে যায় না, ক্যাপসুলের মধ্যে খাবারটা ক্যাপসুলে ভরে দিলে ক্যাপসুল। যেমন আমরা যে স্কোয়ারের একটা আছে, স্কোয়ারের ব্র্যান্ডিং কোনো ই করতেছি না, একটা কথা বলতেছে জিলাসিড, তিসির তেল ওরা প্রক্রিয়াজাত করছে। তো আপনার ব্যস্ত মানুষ মন্দের ভালো, কিন্তু তিসি বেটে খেতে পারলে এটা আরও ভালো, ঠিক আছে। তো এখন সাপ্লিমেন্ট যেমন গার্লিন পাওয়া যায়, হ্যাঁ, এই যে রসুনগুলোর পাওয়া যায়, জুসগুলো এই তেল বের করে ওটাকে দিচ্ছে। টার্মারিক, আপনি যে টার্মারিক বুস্টার খাচ্ছেন, হ্যাঁ, তো এগুলো হচ্ছে ন্যাচারাল জিনিসগুলোকে আপনাকে করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তো এই বিষয়গুলো আপনি র্যান্ডমলি না, এটা ডেফিনেটলি যে আপনাকে দিবে তার এই সম্পর্কে ধারণা থাকতে হবে, ম্যাগনেসিয়াম কি করে, ম্যাগনেসিয়ামে আদৌ আপনার ঘাটতি আছে কিনা। হ্যাঁ, এই বিষয়টা একটা সাবজেক্ট, এটা তো একটা বিষয় না যে মন চাইলাম আমি খেলাম। তারপরে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ক্রোমিয়াম পিকোলিনেট, এটা খুবই ইনসুলিন সেন্সিটাইজ করে। হ্যাঁ, ইনসুলিন সেন্সিটাইজ করে, কারণ আমাদের বলছিলাম কি ইনসুলিন রেজিস্ট্যান্সের দুইটা কারণ, এক হচ্ছে ইনসুলিন বেশি থাকা, আর একটা হচ্ছে ইনসুলিনগুলো কাজ করা, প্রদাহ একটা ইনফ্লামেশনের কারণ। তো ইনফ্লামেশনটা কমাইতে গেলে আপনাকে ক্রোমিয়াম পিকোলিনেট 400 to 600 মাইক্রোগ্রাম, লাইপোইক অ্যাসিড, হ্যাঁ, এটা হচ্ছে কনজুগেটেড লিনোলিক অ্যাসিড, হ্যাঁ, তারপর জিঙ্ক, এটা হচ্ছে 50 হবে, 25 থেকে 50 মিলিগ্রাম। এগুলো কী করে, প্রত্যেকটা অ্যাক্টিভিটি মূল কাজটা দেওয়া আছে। এগুলো ইনসুলিন ম্যাক্সিমাম ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায়, মানে ইনসুলিনটা যেন কোষের সাথে লেগে গ্লুকোজগুলোকে নিতে পারে। হ্যাঁ, ভিটামিন ই, এটা খুবই ইম্পর্টেন্ট, বাট ন্যাচারাল সোর্স থেকে। এটা হচ্ছে টোকোফেরল এবং টোকোট্রিনলের যে কম্বিনেশন, এটা হরমোনাল ব্যালেন্সও ঠিক করে। কোএনজাইম কিউ, এটা হচ্ছে ডাইরেক্ট এটিপি তৈরি করতে সাহায্য করে। বি কমপ্লেক্স, এটা বি কমপ্লেক্স হচ্ছে আমরা যে ঢেকি চাটা চাল খেলে বি কমপ্লেক্স পেয়ে যাই, খোসাযুক্ত খাবারে বি কমপ্লেক্স আছে। এছাড়া আমাদের সিম্পল কিছু সাপ্লিমেন্টও পাওয়া যায়, এবং বি কমপ্লেক্সের দাম খুবই সস্তা। তারপরে ভিটামিন সি, এটা আমাদের সবচেয়ে ভালো হয় যে আমরা খোসাযুক্ত ভিটামিন, লেবুটাকে যদি ব্লেন্ড করে খাইতে পারি তাহলে ফ্ল্যাভিনয়েড সহ পাই। আর যে ভিটামিন আমাদের বাংলাদেশের ভিটামিনগুলো হচ্ছে সাধারণত 4টা পার্টের মধ্যে একটা পার্ট থাকে, অ্যাসকর্বিক অ্যাসিড থাকে। ভিটামিন সি কিন্তু নট অনলি অ্যাসকর্বিক অ্যাসিড, আরও 3টা পার্ট আছে। হ্যাঁ, ফ্ল্যাভিনয়েড আছে, বায়োফ্ল্যাভিনয়েড, আরও একটা ইম্পর্টেন্ট বিষয় আছে।
তো সেগুলো ন্যাচারাল সোর্স থেকে খোসার সহ ব্লেন্ড করে খেতে ভালো। অথবা যদি আপনি কোনো বাইরের দেশে অনেক পাওয়া যায়, যদি আপনার সোর্স নেন তাহলে দেখবেন যে বায়োফ্ল্যাভিনেট সহ আছে কিনা, প্যাকেটে লেখা আছে বায়োফ্ল্যাভিনেট সহ। তারপরে হচ্ছে ম্যাঙ্গানিজ, হ্যাঁ, ইনোসিটল, হ্যাঁ, এগুলো আপনাকে দ্রুত, এগুলো নট লাইফ লং, বাট এটা ইনিশিয়ালি আপনাকে দ্রুত যখন আমরা বলি যে ভালো করার জন্য তখন এগুলোকে লাগে। আর এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড খুব ইম্পর্টেন্ট, প্রয়োজনীয় যে ফ্যাটি অ্যাসিড এগুলো খুব ইম্পর্টেন্ট। এর মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যেমন ফিশ অয়েল, কড লিভার অয়েল, ঠিক আছে, কড লিভার অয়েল, ফিশ অয়েল, এগুলো হচ্ছে করতে হবে, খেতে হবে। আর হচ্ছে যেটা বললাম বীজের তেল খেতে হবে, নট ভেজিটেবল বা গ্রেনের তেল না, ঠিক আছে। ট্রান্সফ্যাট, ওমেগা ট্রান্সফ্যাট খাওয়া যাবে না, বাইরের খাবার দাবার ডেফিনেটলি অ্যাভয়েড করতে হবে, ঠিক আছে। তো যদি এগুলো একটু এক্সপেন্সিভ হয়ে যায়, তো এই জন্য গরিবের জন্য সবচেয়ে ভালো উপকার হচ্ছে রোজা রাখা, ঠিক আছে। আল্লাহ তাআলা এই জিনিসটা আমাদেরকে শিখাই দিয়েছে, সব নবীর সুন্নতে এটা ছিল, রোজা রাখা। এবং মানে রোজা রাখলে, এটা নিয়ে তো অনেক গবেষণা হচ্ছে, জাপানি বিজ্ঞানীরা নোবেল প্রাইজও পাইছে, অটোফেজি। তো এই অটোফেজি যখন চালু হয় তখন কিন্তু এই যে টক্সিক যা ঢুকতেছে শরীরে, বডি নিজেই খেয়ে পরিষ্কার করে যাবে। সুতরাং যদি সপ্তাহে 2টা রোজা রাখা যদি অভ্যাসটা আমরা করতে পারি, আমাদের কিন্তু অনেক লঞ্জিভিটি বেড়ে যাবে, টেলোমিয়ার লেন্থ বেড়ে যাচ্ছে, মানে যে মনে গিট ফুটে যাবে, গিটটা আগে আসবে, টেলোমিয়ার লেন্থ বাড়বে, আমাদের বডির টক্সিক জমে বডি কিন্তু ওই যে গলগি অ্যাপারেটাস বেশের মধ্যে এগুলো সব প্যাকেট, বডি নিজের দিকে, নিজের কোষের দিকে তাকানোর সময় পায়, হ্যাঁ, তখন সে অটোলাইজোজোম রিলিজ করে ওগুলোকে ডিস্ট্রয় করে ক্লিন করে ফেলে, হ্যাঁ, বডি রিজুভিনেট হয়, গ্রোথ হরমোন বাড়ে, রোজা রাখলে আরো বডি বাড়ে। যাদের ব্যায়াম করে বডি বিল্ডার তারা কিন্তু একবেলা খায়, আমরা মনে করি তারা মানে 14 বেলা খায়, 14 বেলা খায় না, তারা একবেলা খায় এবং কোয়ালিটি খাবার খায়, ডিম বেশি বেশি খায়, হয়তো 10-12টা ডিম খায় ফেলতেছে, হ্যাঁ, ব্যায়াম করতেছে, হরমোন কম থাকলে তো টেস্টোস্টেরন হরমোন নেই, তো ওইটা অন্য বিষয়। কিন্তু ন্যাচারালি আপনার ন্যাচারাল খাবার খেতে হবে, রোজা রাখাটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, রোজা রাখলে অন্তত বলা হচ্ছে যে 16 ঘন্টার পর থেকে আপনার এই গ্রোথ হরমোন রিলিজ হয়, 16 ঘন্টা ফাস্টিং থাকার পর থেকে আপনি বেনিফিট পাওয়া শুরু করেন। রোজাটা যদি 16 ঘন্টা বা তার বেশি হয় তাহলে বেশি উপকার পাবেন, ঠিক আছে। গরমের দিনের বা লম্বা সময় রোজাগুলো বেশি বেনিফিট, এবং এটা যদি কেউ মানে সপ্তাহে যদি অভ্যাস করে নিতে পারে, সে কিন্তু অন্য সবার চেয়ে তার জীবনও ব্রেনের ওই যে বার্ধক্যের সময় যে অ্যালজিমার্স হয়, পার্কিনসন, এগুলো কিচ্ছু হবে না, কারণ গ্লাইকেটেড প্রোটিন থাকবে না, গ্লাইকেটেড প্রোটিন সব পরিষ্কার করে ফেলতে পারি। রোজা বেস্ট, বাট হ্যাঁ, রোজাদার ব্যক্তি তো এমন চিন্তা করে যে আমি সারাদিন না খেয়ে আসি, রোজার পরে ইফতারের সময় এত মানে ব্যাপক খাবার খায় যে ওটা মনে হচ্ছে তার দুদিনের এটা তো ভুল, তো ভুলই, এখন ভুল তো আর এক্সাম্পল না, এটা আমরা ভুল পথে চলতেছি, আমরা তো ওগুলো খাচ্ছি, ওগুলো খাওয়া যাবে না। অনেকে বলে যে আমি প্রতিদিন 2টা রোজা রাখি, কিন্তু ওনার খাবারের তালিকায় কিন্তু এই জন্যই তার বেনিফিট পাচ্ছে না, বিকজ আপনি যদি আবার প্রসেস কার্বোহাইড্রেট খেয়ে সারাদিনের কষ্টটা নষ্ট করে ফেলেন তাহলে হলো না। আপনি যখন ডিম খান, 4টা ডিম খান ইফতারে, যে 4টা ডিম খান, একটু সালাদ নেন, হ্যাঁ, অলিভ অয়েল দিয়ে সালাদটা মাখান, তারপরে হচ্ছে আপনার মাছ মাংস 2-3 টুকরা নেন, ঠিক আছে, তারপরে এই তো সুন্দর, তারপরে একটা খাওয়ার পরে একটা টক দিয়ে খেতে পারেন, ঠিক আছে, হ্যাঁ, সবজি খাবেন, সবজি দিয়ে খাবেন, ঠিক আছে, সবজি দিয়ে খাবেন। আপনি যদি ডিম সহ্য না হয় তাহলে আপনার বাইল সল্টের সমস্যা আছে, বাইল অ্যাসিড দরকার হবে, তাহলে আপনাকে কিছু বাইল সাপ্লিমেন্ট দিলে আপনি ঠিক হয়ে যাবে, ঠিক আছে, যদি তেলে আপনার সমস্যা হয় তো সেটা অন্য বিষয়। এই জন্য আপনি এটাকে কোনো কথাই ইন্ডিভিজুয়ালাইজ করা যায় না, মানে পার্সন টু পার্সন ভ্যারি করে, কিন্তু আপনাকে ফ্যাট বাড়াইতে হবে, বাদাম যোগ করে নেবেন, হ্যাঁ, তেল বেশি খেলে তেল কিন্তু বেশি খাওয়া যায় না, আপনি ঘি অ্যাড করে নেবেন, ডেফিনেটলি ঘিটা কিন্তু সবচেয়ে ভালো একটা জিনিস। এখন ইউরোপিয়ান আমেরিকানরাও ঘিয়ের পিছে ঝুঁকছে, ওরা তাকে বাটার করতো, এখন হচ্ছে এই ইন্ডিয়ান ঘি, কারণ ওরা গবেষণা করে দেখছে যে ঘিয়ের মধ্যে সবচেয়ে ভালো উপকারগুলো পাওয়া যাচ্ছে। এবং আগে নানি দাদিরাও কিন্তু আগে তো ঘি ব্যবহারই করতো, স্কিনের ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর জন্য ঘি মাখতো, পুরো বডি ঘি মাখতো, হ্যাঁ, তারপরে স্পেশালি মানে কোথাও কেটে গেলে ঘি লাগাইতো, ফোড়া হলে ঘি লাগাইতো, হ্যাঁ, ইভেন এখন কোকোনাট অয়েল লাগাই, আপনি কেটে গেলে কোকোনাট অয়েল লাগান, দেখবেন যে খুব দ্রুত হিলিং হয়ে গেছে, কারণ এটা কি ফসফোলিপিড বাইলেয়ার, আর কোকোনাট অয়েল, ভালো কোকোনাট অয়েল, এক্সট্রা ভার্জিন কোল্ড প্রেস লাগাইলে আপনার দ্রুত হিলিং হয়ে যাবে, নট এ ইনফেকশন, কোনো ইনফেকশন হবে। কোকোনাট অয়েল খান, মুখ থেকে পায়খানা রাস্তা পর্যন্ত টোটাল জিনিসটা ক্লিন হয়ে যাবে, কত প্রদাহ থাকলে ক্লিন হয়ে যাবে। তো কোকোনাট অয়েল অনেক রিসার্চ আছে, মিরাকল অফ কোকোনাট অয়েল, ঠিক আছে। তো ভালো তেলগুলো খেতে হবে, ঠিক আছে। বাদামের তেল এক্সপেন্সিভ, ভালো বাদাম খান। তো এটা মানুষের, আমাদের তো পার্সোনাল অনেক কিছু ব্যাপার আছে, আমি হয়তো যে পারতেছে না বাদামের অয়েল, তার সাথে বাদামের অয়েল নিয়ে আমি বেশি লেকচার দিতে লাভ নেই, তো যে যেটা যতটুকু এফোর্ড করতে পারবে তার জন্য শেয়ার অ্যাডভাইস। কিন্তু আপনার তেল অনেক অপশন আছে, সরষের তেল তো আমাদের কমনলি রাখতেই হবে, হ্যাঁ, এর চেয়ে সস্তা তো আর এখন পর্যন্ত কোনো ভালো তেল নাই, সুতরাং এটা আমাদের রাখতেই হবে। তারপরে আপনি বাড়াবেন, বাদাম বাড়ান, তারপরে হচ্ছে আপনার যে অলিভ অয়েল বাড়ান, বিদেশে অ্যাভোকাডো আছে, অ্যাভোকাডো খুব ভালো, বাট বাংলাদেশে এখন পাওয়া যাচ্ছে না। রান্নার ক্ষেত্রে সরষের তেল বেশি
বেশি বার্ন করা যায় না, এতে নাকি তার কোনো কিছু বেশি বার্ন করা ঠিক না, হ্যাঁ সবারই তো একটা সহ্য ক্ষমতা আছে, হিট স্টেবিলিটি আছে, তো এটা বেশি বার্ন করবেন কেন? একটু সিদ্ধ সিদ্ধ অবশ্যই ভালো, সিদ্ধ সিদ্ধ আইটেমগুলো ভালো, যত ভাজবেন তত আপনার ওর কেমিক্যালি নষ্ট হয়ে যাবে। সয়াবিন টোটালি হচ্ছে সয়াবিনটা টোটাল হবে যত দূরে চলে যায় ফেলাই দিবেন, যত দূরে চলে যায়, যদি বাঁচতে চান, না বাঁচতে চান তাহলে বেশি বেশি খান। ঝামেলা শেষ। স্যার এই জিনিসটা বলতে মেলাটোনিন হরমোন বিষয়টা, ওই লাইট জ্বালাতে মেলাটোনিন হরমোনটা সিক্রেশন হয়, এই জিনিসটা স্যার এটা কিভাবে অ্যাভয়েড করা যায়? পুরো অন্ধকার লাইট বন্ধ করে দিবেন, আপনি তো বললেন লাইট জ্বালালে না না পুরোটা কি সমাধান বন্ধ শেষ। করা যায়? কেন রাতে লাইট জ্বালালে কি করবেন? আর একটা ডিম লাইট আছে আর পুরো অন্ধকার থাকতে পারে স্যার, বাচ্চা এটা আছে না পুরো অন্ধকারে ঘুম আসে, বাসায় গেছে? এইভাবে ভালো কি আমরা আমাদের এক্সপেরিয়েন্স করতেছি, পুরো অন্ধকার গুড়গুড় অন্ধকার পারে বাচ্চা এই সমস্যা করে না, আমরা তো অন্ধকার কীভাবে থাকবো আমার বাচ্চা ছোটো 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 নাই আমার বাসায় ডিম লাইট জ্বালালে ঘুমাইতে পারে, একদম অন্ধকার না হলে ঘুম আসে না। অভ্যাস, এগুলো সবই অভ্যাস। আমি রুমে আছি না, 5 রুমে বাতি জ্বলে, হালকা ডিম লাইট আর কি 5 পড়ে, হালকা আলো এখানে নষ্ট আছে এগুলো যার যার অভ্যাসের ব্যাপার। না, এখন তো ডিম লাইট না হরমোন সিক্রেশন হবে না, এই লাইট না কম হবে। তা ডিম লাইট নষ্ট করে স্যার, ডিম লাইটটা ডিম লাইটের মধ্যে ব্লু লাইট ইউজ করা যাবে না, হ্যাঁ ব্লু লাইটে আপনি মেলাটোনিন রিলিজ হয় না, সো আপনি হলুদ লাইট ব্যবহার করতে, হলুদ বা সবুজ ব্যবহার করতে লাল সমস্যা আছে নাকি লাল? দরকার নেই, ডিম টিম ঘুমান চুপচাপ। হ্যালো, হ্যাঁ আচ্ছা ওখানে দেখেন 1 to 100 একটা দোকান আছে, হ্যাঁ 1 to 100, ওই যে দক্ষিণ মসজিদ কেন্দ্রীয় মসজিদের অপোজিটে দেখেন 1 to 100, পাশে টিয়া সুইটস, ওখানে দাঁড়ান, ওইটি বাসা, আমি বলে দিচ্ছি উপর থেকে, হ্যাঁ আপনার প্রোডাক্টের প্রাইস কত জানি? আচ্ছা আপনার নাম কি? আসিফ। তো আপনার ওই যে ইসে 1 to 100 দোকানটা পাইছেন? আচ্ছা ওই নিচে দাঁড়ান, থেকে পাঠিয়ে দিচ্ছি। কষ্ট হবে না কিছু, ডাক্তার থেকে সকাল 8টা পর্যন্ত। ইনসুলিন রেজিস্ট্যান্স কমানোর ডায়েটের একটা ভিডিও আছে, টাইম টেবিল সহ কি খেতে হবে দেখে নিন। আর বেস দেন কিছু ট্রিটমেন্ট আপনারা মানে ইনভেস্টিগেশন কিছু করবেন নিজেদের হেলথ স্ট্যাটাসটা বোঝার জন্য। ভালো ওই যে ওইটা আসছে আর কি, ওই প্রোডাক্টটা আসছে, ওই তো মারিয়ামরে একটু পাঠিয়ে দাও নিচে, নিয়ে আসো। ওই যে খেলনা অর্ডার দিচ্ছিল না, এখন আসছে ওই না সব এত কথা আমি ক্লাস নিতেছি, এত কথা বলা যাবে আমার শুনেছে? পাঠাও না, একজন পাঠাও, 1100 টাকা দিয়ে পাঠাও, 1050 মানে টাকা। আচ্ছা আসিফ না ভাই, আমাদের সময় হচ্ছে না। আচ্ছা কথা শেষ করে তারপর কথা বলি। হার্বাল রেমেডি আছে কিছু, হ্যাঁ এটা কিছু ডায়াবেটিসের জন্য কমনলি কিছু ব্যবহার করা হয়, এছাড়া অনেক হার্বস আছে। ফেনোগ্রিক নামটা আনকমন, কিন্তু বাংলা বলে সবাই চিনবেন, এটা হচ্ছে মেথি, হ্যাঁ তো মেথিটা খুব আগে থেকে সবাই বিখ্যাত, ডায়াবেটিসের জন্য ব্যবহার করা হয়, কিন্তু সব জিনিসের ডোজ আছে। হার্বাল কিন্তু হার্বাল খেয়ে কিন্তু কিডনি নষ্ট হওয়ার রেকর্ড অনেক আছে, হ্যাঁ তো কিডনি নষ্ট করার একটা অন্যতম কারণ হচ্ছে হার্বাল ওষুধ। এক হচ্ছে 2 নম্বর হার্বাল ওষুধ, নন জিএমও হার্বাল ওষুধ। তারপর হচ্ছে মানে স্পেশালি এইসব দেশগুলোতে তো সাধারণত কোয়ালিটি মেনটেন করে না, হার্বাল খেয়ে দেখবেন যে কিডনি ফাউন্ডেশনে দেখবেন যে ম্যাক্সিমাম এই উল্টাপাল্টা হার্বাল খাওয়া উচিত। সুতরাং হার্বাল খেলে বুঝে শুনে কোয়ালিটি এবং কোয়ালিটি ডাক্তার, কোয়ালিটি প্রোডাক্ট, কোয়ালিটি ডাক্তার, কোয়ালিটি ডোজ, কোয়ালিটি ডিউরেশন, হ্যাঁ এটা নিজে নিজে না, এটা একটা মেডিসিন। হার্বাল কিন্তু একটা কিছু না, এটা কিন্তু হোমিওপ্যাথি না, এটা কিন্তু আপনার আকুপাংচার, এটা কিন্তু একটা র ম্যাটেরিয়ালস, আপনি একটা খাচ্ছেন রিসেপ্টর লেগে
কাজ করতেছে, এটা কিন্তু একটা ডোজের ব্যাপার আছে, ঠিক আছে? অনেক মাশরুম একটু উল্টাপাল্টা হয়ে গেলে মরে যায় মানুষ, হ্যাঁ? সুতরাং এগুলো কিন্তু হিসাব করে খেতে হবে, ডাক্তারের অ্যাডভাইসে খাবেন বা ডাক্তারের মনিটরিং, আপনি খেয়েও মনিটরিং করতে হবে, ঠিক আছে? সুতরাং যে যেটা জানে সেটাকে খাবেন। সাধারণত এগুলো খুবই নিরাপরাধ টাইপের, কারণ এটা আগে থেকে ব্যবহার হয়ে আছে মেথিল এই টোটেল, এগুলো সাধারণত কমনলি বেশি ব্যবহার হয়। তো জিমনেমা সিলভেস্ট্রা, এটা তো আমরা যে জামের বেঁচে এটা জানি, এটা বেশি ব্যবহার করা হয়। সিনামন, দারুচিনি, এগুলো ডায়াবেটিসের জন্য ভালো। এছাড়া ব্ল্যাক কোহস আর চেস্ট বেরিজ, এগুলো সাধারণত ডায়াবেটিসের জন্য অতটা না, এটা পিসিওএস এর জন্য বেশি ব্যবহার করা হয়। আর টার্মারিক আছে, জিঞ্জার আছে, হ্যাঁ, তারপরে হচ্ছে গার্লিক আছে, এগুলো কমনলি ব্যবহার করা যায়। তো এগুলো শুধু এগুলো কিন্তু সমাধান না, আমি এগুলো হচ্ছে সাপোর্টিভ, আপনাকে দ্রুত হেল্প করার জন্য, বাট মূল জায়গাটা হচ্ছে ব্যাখ্যাটা। আপনাকে সুগার, ইনসুলিন কমাইতে হবে। সূত্র ভুল করলে কিন্তু আপনি, যে অনেকে বলে না আমি এটা খাচ্ছি কাজ হয় না, কি ডাক্তার কি ওষুধ দিল, ডাক্তারও জানেন না আপনিও জানেন না, এই জন্যই সমস্যা। ফর্মুলা থেকেও জানেন না, ফর্মুলা বাদ দিয়ে চিকিৎসা করলে তো হবেই, তখন দুজনে গালাগালি শুনবে, এই পক্ষ ওর গালি দিবে, ওর পক্ষ ওর গালি দিবে। তো আপনি তো ফর্মুলায় হাত দেন না, আপনার টার্গেট হচ্ছে ইনসুলিন কমানো। ইনসুলিন কেমনে কমবে? ইনসুলিন হচ্ছে খাবার প্রথমে হাত দিতে হবে, আর এগুলো হচ্ছে আপনার সাপোর্ট, ইনসুলিন রেজিস্ট্যান্স কমানোর জন্য করতে হবে, পরে যে নিউট্রিসিউটিকলসগুলো বললাম সেগুলো দিতে হবে, ঠিক আছে? এগুলো। আর সবচেয়ে বড় কথা কি, আর হরমোনে যদি ইমব্যালেন্স থাকে, মনে করেন মহিলাদের মেনোপজাল পিরিয়ডে হট ফ্লাশ হচ্ছে, হচ্ছে, তখন কিন্তু আপনার এই ডায়েটে দিলে সমস্যা, ডায়েটে আপনি পারবেন না, তখন কিন্তু আপনাকে ন্যাচারাল হরমোনে যেতে হবে, ঠিক আছে? ইস্ট্রোজেন, প্রজেস্টেরন যেতে হবে, হ্যাঁ, ওইটা ইম্পর্টেন্ট। পুরুষের দেখা যাবে হার্ট ডিজিজ হয়েছে, দেখা যাবে তার ফাংশনাল মেডিসিন ডাক্তাররা চিন্তা করবে গাছের গোড়ার সন্ধান করবে, আর কনভেনশন ডাক্তাররা চিন্তা করবে তার যত নলেজ মেধা সবে হার্টের মধ্যে যে ঢোকাবে, ইকো করো, ইটিটি করো, হার্টের মার্কারগুলো দেখো সব, কিন্তু গন্ডগোল কি, তার টেস্টোস্টেরন কমে গেছে। গোড়া এক জায়গায়, চিকিৎসা হচ্ছে আরেক জায়গায়। তাহলে গোড়াটা যখন আপনি টেস্টোস্টেরন দিয়ে, কারণ বয়স হয়ে গেছে, টেস্টোস্টেরন হরমোন, হরমোন হচ্ছে লাইফ অফ জুস, হ্যাঁ, তো জীবনের রস। তো জীবনের রসটা আপনি 30 বছর আগে কেন 30 বছর ছিলেন, আর 60 বছরে যে কেন 60 বছরে গেলেন, দুটো ডিফারেন্স কি? হরমোন ডিক্লাইন করছে। সো হরমোন যখন আপনি অ্যাডজাস্ট করবেন, আপনি কিন্তু আবার রিজুভেনেট করবেন, যদিও 30 বছর ব্যাক করবেন না, বাট অ্যাপারেন্টলি আপনি অনেক চেঞ্জ হয়ে যাবে, বডির টোটাল কোর্স চেঞ্জ হয়ে যাবে। সুতরাং হার্ট ডিজিজ চিকিৎসা করতে গেলে, অ্যালজাইমার চিকিৎসা করতে গেলে আপনি হরমোনটাও দেখতে হবে, হ্যাঁ, আমরা ওই জিনিসগুলো খেয়াল করি। তো ট্রিটমেন্ট, যেমন থাইরয়েডের প্রবলেম থাকলে আপনি যতই ডায়েট করেন ওজন কমাইতে পারবেন না যতক্ষণ আনটিল আনলেস থাইরয়েড ঠিক না করেন, ঠিক আছে? কারণ থাইরয়েড হরমোনে বাতাস খেলেও ওজন বাড়ে, হাইপোথাইরয়েডে। বলেন অনেকে এসে আমরা কিছুই খাই না স্যার, বাতাস খাচ্ছি, ওজন তো কমে না, না খেয়ে থাকি, আর কত রোজা রাখবো, ফ্রাস্ট্রেটেড, তাহলে হরমোন ট্রিটমেন্ট করতে হবে। সুতরাং এগুলো আমি যে কথাগুলো বললাম, এটা হচ্ছে অ্যাপারেন্টলি হেলদি মানুষ যাদের হরমোনাল ইমব্যালেন্সগুলো নাই, তারা নিজেরা করতে পারেন, কিন্তু যাদের হরমোনাল ইস্যু আছে, কিডনি প্রবলেম আছে, এগুলো নিজে এগুলো করতে যাবেন না, তখন বিপদে পড়বেন, ঠিক আছে? বা ডাক্তারের আন্ডারে রেখে প্যারামিটার চেক করে করে আগাইতে হবে, ব্লাইন্ডলি আগানো যাবে না, হুট করে তখন কিন্তু খারাপ হয়ে যায়। তো এই বিষয়গুলো ইম্পর্টেন্ট। আর হচ্ছে ওভারঅল এক্সারসাইজের বেনিফিট কি? এক্সারসাইজ বেনিফিট আছে, ইনসুলিন কমে আসে, ব্লাড প্রেশার কমে আসে, স্ট্রেস হরমোন কমায় যায়, হ্যাঁ, এগুলো কমে, স্ট্রেস কমাইতে হবে, হ্যাঁ। আর হচ্ছে পানি খেতে হবে, পানির একটা হিসাব আছে, শিখে নেন। অনেক সময় আমরা সবাই কনফিউশনে পড়ি যে কতটুকু পানি খাবো। তো পানির একটা হিসাব হচ্ছে, এটা ডক্টর ডেভিড ব্রাউনস্টেইনের বই থেকে নেওয়া। তো এটা হচ্ছে বডি ওয়েট ইন পাউন্ড। মনে করেন আমার ওজন কত, 150 পাউন্ড, হ্যাঁ, পাউন্ড মানে হচ্ছে 2.15 পাউন্ড সমান 1 কেজি, হ্যাঁ। সো 1 কেজি সমান ডবল চেয়ে বেশি পাউন্ড। সো এটাকে কেজিতে না, এখানে পাউন্ড হিসাব করতে হবে। তো ধরেন যেখানে যত পাউন্ড ডিভাইডেড বাই 2 তত আউন্স পানি, 1 আউন্স পানি কত, 30 ml। তাহলে কত, 130 পাউন্ড যদি কারোর ওজন হয়, তাহলে তার সে কত খাবে, 65 আউন্স, ঠিক আছে? তো এখন অ্যাড 12 আউন্স ফর এভরি 30 মিনিটস অফ অ্যাক্টিভিটি। যদি 30 মিনিটের যে কোনো কাজের জন্য 12 আউন্স করে যোগ করবেন, বাই করে নেবেন, আউন্স 30 ml, ওরা এইভাবে ক্যালকুলেশন করছে, যেটা দেখে নেন, হ্যাঁ। আপনি মনে করেন 65 আউন্স, তো 65 আউন্স 65 ইন্টু কত, 30, কত আসে? পুরো দিনে নাকি সারাদিনে, হ্যাঁ, মানে মিনিমাম এটা খেতে হবে। আর অ্যাক্টিভিটি যত বেশি হবে তত 12 আউন্স করে যোগ হবে। তাহলে কত হচ্ছে, 65 ইন্টু 30 মানে হচ্ছে 1950 ml, প্রায় 2 লিটারের মতো। তার মধ্যে যদি আমি আধা ঘন্টা খেলাধুলা করি, আধা ঘন্টা সাইক্লিং করি, মনে করেন আধা ঘন্টা সাইক্লিং করলাম, তাহলে আমি 12 আউন্স যোগ করবো। যোগ 12 আউন্স কত, 12 ইন্টু 30, তাহলে 2 লিটার 310 ml,
লিটার আমার 2.5 লিটারের মতো খাইলেই হবে, একটু কম বেশি হলে বডি ম্যানেজ করে নিতে পারে। মানে আমি এই 2.5 লিটার হয়, আমি 4 লিটার খাবো না, তাহলে কিডনির উপর লোড পড়বে, ঠিক আছে। 19-20 হতে পারে, সমস্যা নেই, পানি তো, কিন্তু অনেক বেশি যেন আপ ডাউন না হয়, 1 লিটারের মতো ফ্যাকচুয়েট না করে, এই হিসাবটা আমাদের। তো এই হচ্ছে আজকের আলোচনা। আপনারা কষ্ট করে শুনলেন, বিরক্ত হলেন, সরি ফর দ্যাট। কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। স্যার, ব্লাডে যদি ইনসুলিন খুব বেশি থাকে, এটাকে বলে হাইপার ইনসুলিনেমিয়া। হাইপার ইনসুলিনেমিয়ার কজ কি ইনসুলিন রেজিস্ট্যান্স? হ্যাঁ, ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যায়। হাইপার ইনসুলিনেমিয়া হলে ইনসুলিন রেজিস্ট্যান্স হাইপার, কোনো জিনিস যদি বেশি হয়, বডি বেঁচে থাকার জন্য সেটা রেজিস্ট্যান্স ডেভেলপ করে, সেটা কন্টিনিউয়াসলি বডি নিবে, বেঁচে থাকার জন্য সে ফেরাই দিবে না, ফেরাই যে দিল সেটা হচ্ছে রেজিস্ট্যান্স। আর ইনসুলিন কেন বাড়লো? গ্লুকোজ খেলেন তাই ইনসুলিন বাড়লো, গ্লুকোজ খেলেন ইনসুলিন বাড়লো, ইনসুলিন তখন বডিতে বেশি থাকার কারণে সেল তখন আর ইনসুলিনকে লাগতে দিচ্ছে না, তার সাথে ফেরত দিয়ে দিচ্ছে, তখন ব্লাডে ইনসুলিনও ঘুরতেছে, গ্লুকোজও ঘুরতেছে। ও আচ্ছা, আমি কি বলছিলাম, বেস দেন ইনভেস্টিগেশন সাধারণত কী কী টেস্ট করবেন, যেমন ওনার জন্য আমি আজকে এটা দিয়েই আপনার এই টেস্টটা করবেন, ঠিক আছে। আপনি যেহেতু পেশেন্ট হিসেবে আসছেন আজকে, তো আমি আপনার রুটিন চেক আপ, যদি আমার কাছে ট্রিটমেন্ট নিতে আসেন বা যে কোনো জায়গায় ট্রিটমেন্ট নিতে চান, আপনি কী কী পরীক্ষা করে আসবেন, ঠিক আছে। এটা আমি সবার জন্য লিখে দিচ্ছি। এটা সাধারণত আমি যেটা দিই রুটিন চেক আপে, ফাস্টিং, ইনসুলিন লেভেল, হ্যাঁ, এটা যত কম খরচে বেশি মানে এই টেস্টটা করে করা যায়, করলে তো অনেক কিছুই করা যায়। আমার যেটা লাগবে এটা করি। তারপর কি করি, হিমোগ্লোবিন A1C পার্সেন্টেজ, তারপর কি করি, তারপর করি হচ্ছে CRP, ঠিক আছে। হার্টের কোনো ইস্যু থাকলে হোমোসিস্টিন লেভেল, তারপর হচ্ছে ফাস্টিং, লিপিড প্রোফাইল, CBC একটা বেস লাইন দেখে নিলে ভালো, কারণ হিমোগ্লোবিন বা অন্যান্য বিষয়গুলো দেখা দরকার। আচ্ছা, তারপরে এই হচ্ছে আমার মেটাবলিক স্ক্রিনিং হয়ে যায়। তারপরে আমার ফ্যাটি লিভার আছে কিনা, আলট্রাসাউন্ড অফ হোল অ্যাবডোমেন, আর যদি পুরুষ বয়স্ক মানুষ হয় তাহলে ওই PVR দিয়ে দিই, পোস্ট ভাইরাল রেসিডিউ, প্রোস্টেগ্ল্যান্ডটা চলে আসে। তারপরে হচ্ছে আপনার লিভার ফাংশন দেখার জন্য আমাকে কি করতে হবে, সেরাম SGPT, এটা হচ্ছে বেসিক। এই টেস্টগুলো দেখার পরে হয়তো পরে টেস্ট কিছু বাড়তে পারে, কিন্তু এগুলো আমার প্রথম এক ধাক্কায় আমাকে এটা লাগবে। তারপরে সেরাম ক্রিয়েটিন, আর হচ্ছে ইউরিন RE, এই হচ্ছে একটা টেস্ট, যে টেস্টটা দিয়ে আমরা ট্রিটমেন্ট স্টার্ট করতে পারি, ঠিক আছে। এছাড়া হোমা আইআর করে, সেটা হোমা আইআরটা হচ্ছে আপনার আলাদা করে অনেক সময় করে, হোমা আইআর করে। এটা হচ্ছে ফাস্টিং ইনসুলিন লেভেল, ফাস্টিং ব্লাড সুগার একটা ক্যালকুলেশন, এটা হচ্ছে হোমা আইআর, ঠিক আছে। এটা না করলেও চলে, আমরা বুঝে নিতে পারি, এই জন্য খরচ বাড়াই না। তো এই টেস্টগুলো করলে একটা ট্রিটমেন্টে আমরা স্টার্ট করতে পারি, এবং এই ট্রিটমেন্টটা আমাদের যেহেতু টার্গেট আছে, ওই টার্গেট অনুযায়ী আমরা নিয়ে যাব, ঠিক আছে। এবং আমরা এটা করার পরে আমরা সাধারণত খুব দ্রুত রেসপন্স পাই। স্যার সর্বশেষে ইউরিন RE, রুটিন এক্সামিনেশন, হ্যাঁ। তো এটা যখন আপনার লাইফস্টাইলে হাত দিবেন, খাবার দাবার চেঞ্জ করবেন, দেখবেন যেটা খুব প্যারামিটারগুলো খুব দ্রুত নর্মাল হয়ে যাচ্ছে, হ্যাঁ। তো সুতরাং আমি জাস্ট এই মেসেজটাই দিয়ে শেষ করবো যে ডায়াবেটিসটা আসলে এখন নতুন ব্যাখ্যাটা জানার পর ডায়াবেটিসটা কোনো মহামারী কিছু না, হ্যাঁ। ডায়াবেটিসটা হচ্ছে আমাদের 2 হাতের কামাই ছিল, ঠিক আছে। ভুল পথ, ভুল খাবার, ভুল লাইফস্টাইলের কারণে আমরা এটা তৈরি করছি, আল্লাহর গজব না, এটা আমাদের নিজস্ব তৈরি করা বিপদ। এবং এটা মেটাবলিক ডিজিজ ম্যাক্সিমামই হচ্ছে আমরা এই ভুল রং পথে চলার কারণে। যেমন এই একই চিকিৎসা করতে যে আপনি কী কী রোগের বেনিফিট পাবেন, এই একই চিকিৎসাতে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার ফ্যাটি লিভার ভালো হয়ে যাবে, আপনার রক্তের কোলেস্টেরল, অতিরিক্ত TG ভালো হয়ে যাবে, আপনার হার্টের ব্লক তো আমি বলবো না, ব্লকে একটু অন্য ঝামেলা আছে, কিন্তু অন্যান্য বিষয়গুলো মানে হার্টের পারফরমেন্স বেড়ে যাবে, হ্যাঁ, লোড নিতে পারবেন, ব্রেনের অ্যাক্টিভিটি বেড়ে যাবে, অ্যালজাইমার্স প্রবলেম থাকলে কমে যাবে। তারপরে হচ্ছে আপনার লিভারে ফ্যাটি লিভার ভালো হয়ে যাবে, PCOS আপনার অনেক ক্ষেত্রে নর্মাল হয়ে যাবে, PCOS কারণ ইনসুলিন রেজিস্ট্যান্স কমে যাচ্ছে। তারপর হচ্ছে আপনার ডেফিনেটলি এনার্জি অনেক বেশি পাবেন, হরমোনাল ইমব্যালেন্সগুলো ঠিক হবে। হরমোনাল ইমব্যালেন্সে যদি মেজর ইস্যু থাকে তাহলে সেক্ষেত্রে একটু সময় লাগবে, কিন্তু এই একটা ডায়েট দিয়ে ঢুকবেন, আপনার লট অফ প্রবলেম সলভ হয়ে যাবে।
ঠিক আছে? তারপরে আমাদের অন্যান্য যে রিয়েল প্রবলেম থাকে সেগুলোর জন্য অন্যান্য ট্রিটমেন্টই আছে, কিন্তু এগুলো হচ্ছে আমরা যদি হাত দিতে পারি আমাদের ম্যাক্সিমাম রোগীকে আমরা বেনিফিট দিতে পারবো। ঠিক আছে, ঠিক আছে তাহলে থ্যাংক ইউ। স্যার একজন বললো যে ফাস্টিং আমরা তো সাধারণত দিনের বেলায় করি, রাত্রে উনি বলতেছেন সন্ধ্যা 8টার সময় খেয়ে পরের দিন মানে সকাল 8টায় খাওয়া, এটা কি ফাস্টিং পর্যায়ে পড়ে? ফাস্টিং মানে না খেয়ে থাকে, ঠিক আছে, রাতে হতে পারে দিনে হতে পারে। হ্যাঁ, পানি ছাড়া কিছু। তো রাতে হলে ভালো। রাতে তো আমরা তো রাতে খাবো না কেন, হরমোনের সাথে একটা ঝামেলা আছে, কারণ রাতে তো আমার বডি তৈরি করা হয়েছে রেস্ট অ্যান্ড ডাইজেস্ট, প্যারাসিম্পেথিক অ্যাক্টিভিটি বাড়বে। রাতে কিন্তু বডি খাওয়ার মোডে থাকে না। সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি মানে বডি যখন ইমার্জেন্সি সিচুয়েশন হয় বডি তখন ওই মোডে থাকে, হরমোনগুলো সবগুলো ভেঙে টেঙে ওটাকে ব্যবহার করবে। আর বডি রাতের বেলা হচ্ছে আপনি ঘুমাবেন, বডি ঘরটা গোছাবে, আপনি সারাদিনে যে উল্টাপাল্টা যাওয়া হয়েছে ওটা রাতের বেলা সুন্দর করে গোছাবে, যেখান থেকে যেটা নষ্ট হয়ে গেছে তখন দিবে, ওখান থেকে এটা কম হয়েছে ওটা দিয়ে দিবে, মানে বডি সারাদিন মনিটরিং করে পুরো ঘরটা গোছাবে। রাতের বেলা যদি আপনি খেতে থাকেন তাহলে কিন্তু বডি আর নিজের দিকে তাকাতে সময় পাবে না। হ্যাঁ, এটাকে সার্কেডিয়ান রিদম বলে, বায়োলজিক্যাল ক্লক। রাত আর দিন কেন দিছে? রাত দিছে আপনার রেস্ট অ্যান্ড ডাইজেস্ট, আর দিনটা হচ্ছে বডির অ্যাক্টিভিটির জন্য। বডির হরমোন ডিজাইনগুলো কিন্তু ওই সময় রিলিজ হয়। কর্টিসল রিলিজ হয় ফজরের পর থেকে, ফজরের পরে ঘুমাইতে লাভ নেই, কারণ কর্টিসল চলে আসবে। কর্টিসল আসা মানে আপনার বডি ইমার্জেন্সির জন্য রেডি হয়ে গেছে, সারাদিন অ্যাক্টিভিটির জন্য কর্টিসল রাত সকাল থেকে বেশি হয়েছে। ফাস্টিং ব্লাড সুগার কেন দেওয়া হয়? কর্টিসল 4টার সময় রিলিজ শুরু হয়ে গেছে, 3টা-4টার দিকে আপনার কর্টিসলের রেসপন্সে গ্লুকোজও বেড়ে যাবে। সারাদিনের মধ্যে সর্বোচ্চ গ্লুকোজ হচ্ছে ফাস্টিং সকালবেলা থাকে, যদি আপনি তখনও খাননি। সকালে না খেয়ে আছেন তাও গ্লুকোজ আপনার বেশি থাকবে হচ্ছে সকালবেলা, কারণ কর্টিসলের রেসপন্সে গ্লুকোজ বেশি থাকে। ঠিক আছে, বডি সারাদিনের জন্য রেডি হয়। তো ওই তালটা বুঝতে হবে, তাল নিজে নিজে তৈরি করতে হবে, সৃষ্টিকর্তার তালে তালে চলতে হবে। তাহলে স্যার ঘুম মানে ঘুম থেকে ওঠা হলো ওই ফজরের সময়, 4টার পরেই। 4টার পরে মানে প্রোভাইডেড আপনি যদি 12টায় ঘুমান তাহলে তো 4টায় হবে না। 8 ঘন্টা মানে এভারেজ হচ্ছে। আপনি যদি 12টায় ঘুমান, মনে করেন কোনো কারণে পারতেছেন না, তাহলে আপনি ফজরের পরে আবার একটু ঘুমাই দিন। হ্যাঁ, তো কিন্তু এটা আইডিয়াল না। আইডিয়াল তো আমি জোর করে বানাতে পারবো না। আমাদের টার্গেট আইডিয়াল ওটা, যতক্ষণ না পারি মন্দের ভালো হিসেবে চলতে পারে, কিন্তু এটা আইডিয়াল না। আইডিয়াল টার্গেট হচ্ছে 10টা থেকে এটা, কিন্তু বর্তমান সমাজ এমনভাবে করছে যেটা কোয়াইট ডিফিকাল্ট করে দিচ্ছে, অনেকে তো ইম্পসিবল। আমি ঘুমাইতে পারলে বাচ্চা ঘুমাইতে পারে না, বাচ্চা ঘুমাইতে পারলে ওইটা ঘুমাইতে পারে না, ওই ঘুমাইতে পারলে ঘুমাইতে পারে না, মানে 11টার আগে তো পারাই না, 12টাও বেজে যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে। এর জন্য চেষ্টা করতে হবে যতটুকু সম্ভব সুস্থ থাকার জন্য। তবে সব জিনিসেরই ট্রিটমেন্ট এখন, যেহেতু রুট কজগুলো আমরা জানি, সুতরাং ট্রিটমেন্ট আমাদের আছে। হচ্ছে মেইন মেসেজটা হচ্ছে যে হতাশ হওয়ার কিছু নাই, ট্রিটমেন্ট আছে, এবং ট্রিটমেন্ট করলে এগুলো থেকে বেরিয়ে আসবে, সাইন্টিফিক ওয়েতে বেরিয়ে আসবে, এবং আপনিই বুঝবেন যে আপনি বেরিয়ে আসতে পারতেছেন কিনা। সবগুলো মাপা যায়, কোনো কিছু গায়েবী কিছু না, এভরিথিং ইজ মনিটর। হ্যাঁ, টোটাল চেক করা যায়, এবং আপনি ভালো যাচ্ছেন না খারাপ যাচ্ছে সব মাপা যায়। ঠিক আছে, তো আপনার কোথাও ট্রিটমেন্ট দিতে গেলে, আমি তো ডায়াবেটিস চিকিৎসা করতে গেলে আপনি ফাস্টিং ইনসুলিন লেভেল দিতে বলবেন কোনো ডায়াবেটিস ডাক্তারকে চিকিৎসা করতে গেলে, উনি হয়তো এটা দিবে না, কারণ এটা কমানোর কোনো ট্যাবলেট নেই, এটা কমানোর কোনো ট্যাবলেট নেই, বাইরে নেই। এটা করতে গেলে খাবার হাত দিতে হবে, গ্লুকোজ এন্ট্রি কমাইতে হবে। আমি তো স্যার 10 বছর ধরে করতেছি, তার এটা তো কেউ জানে। এই জন্য আপনি 10 বছর ধরেই আছেন, ডায়াবেটিস থেকে বেরিয়ে আসতে পারেন না, 10 বছর ধরে ডায়াবেটিস রোগী। তো স্যার এখন আমাদের হোমিওপ্যাথিতে এইটার কি পুরো ব্যবস্থা নেই স্যার? কোনো প্যাথিতে ব্যবস্থা নেই, যেটা হানিমা নিজে বলে গেছে, যেটা আপনার প্রবলেমটা যদি মেইনটেনেন্স কজ হয়, খাবার দাবারের হয়, ইস্যু হয়, তাহলে ওটা ঠিক করতে হবে। হানিমান কি বলছে আপনি হোমিওপ্যাথি খাইতে এখানে? তাহলে আমার জিজ্ঞাসা আপনি, আমি তো বলিনি। আমরা তো রুগীদের আছে। হ্যাঁ, আমি ঢাকাতে আসছিলাম, আগামীকালকে আসি। হ্যাঁ, আমি ঢাকাতে আসি সন্ধ্যার পর, আপনার বিকেলবেলা। জি, মাঝে আসেন।